এদিকে সারা বাড়ির আলোগুলো নিভে যাবার সঙ্গে সঙ্গেই প্যান্ডেল জুড়ে হইচই পড়ে যায়। এতক্ষণ প্যান্ডেলে গান বাজনা চলছিল। রানী শকুন্তলার কাছে বসেছিল চিত্রা। সকলেই একসঙ্গে চিৎকার করে ওঠে। চিত্রাও সেই চিৎকারে যোগ দেয়। হঠাৎ রানী সাহেবা বলে ওঠেন, আমার আমার হীরককণ্ঠী কোথায় গেল? গলা থেকে কোথায় যেন ছিটকে পড়ল। কথা শেষ হলো না, সারা বাড়ির আলো জ্বলে উঠল 5 মিনিটের মধ্যেই। মেন সুইচে বোধ হয় সামান্য কিছু গোলযোগ হয়েছিল, বললেন রাজা সাহেব। কিন্তু তার কথায় কান না দিয়ে রানী শকুন্তলা বললেন, আমার হীরককণ্ঠী গলা থেকে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? অতিথিরা সকলে একসঙ্গে বলে ওঠেন, আপনি ঠিক জানেন ওটা শেষ পর্যন্ত আপনার গলায় ছিল? চিত্রা প্রশ্ন করে। হ্যাঁ মা। তবে কোথায় যাবে এখন? আমিও তো তাই ভাবছি। এভাবে এর আগে কখনো কোনো জিনিস হারায়নি। সারা বাড়ির বুকে যেন মৃত্যুর তুহিনতা ঘনিয়ে আসে। সমস্ত অতিথিবর্গ নিশ্চুপ। ততক্ষণে কিরণ সেই প্যান্ডেলে এসেছিল। সে ছদ্মবেশী দীপক চ্যাটার্জির দিকে চেয়ে বলে, একটু দেখুন না স্যার। দীপক শুধু মৃদু হাসে, তারপর বলে, মাননীয় অতিথিদের সাজ করে রাজা সাহেব নিশ্চয়ই তাদের মর্যাদাহানি করতে রাজি হবেন না। না না, আমি কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেব না স্যার। ইচ্ছে হলে আপনারা সার্চ করতে পারেন। কিন্তু তার আগে চারদিকটা বেশ ভালো করে খুঁজে দেখা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই দেখা উচিত, রাজা সাহেব বলেন। কোথায় যাবে অত দামি জিনিসটা? হঠাৎ চিত্রা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আরে রানী সাহেবের টেবিলের তলায় চকচক করছে, ওটা কি? 2-3 জনে একসঙ্গে নিচু হয়ে দেখে, তারপর হাতে তুলে নেয় সেটা। রানী শকুন্তলার দামি হীরককণ্ঠী বৈদ্যুতিক আলোয় ঝলমল করে উঠল। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এই উপন্যাসটি কাল্পনিক, বাস্তবে এর সাথে মিল নিতান্তই আকস্মিক। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের উপন্যাস স্বপন কুমারের কাহিনী অবলম্বনে 420। মহানগরীর বুকে রাত নামে। নিটল কালো রাত, রহস্য কোহেলি ভরা রাত, মৃত্যুর মতো হিমশীতল, বিভৎস ভয়াবহ রাত। দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই মহানগরীর রূপ যায় পাল্টে। কলকাতাকে যারা বলে সারা ভারতের ক্ষুদ্রতর সংস্করণ, তারাই জানে এ রাত কি ভয়াবহ। এরা দুঃস্বপ্নের ইন্দ্রজাল বয়ে নিয়ে এক এক রূপে ছড়িয়ে পড়ে শহরের এক এক দিকে। সারা শহর ঘুমিয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে শহরের বিভিন্ন অংশ নিথর নিদ্রার কোলে। স্পন্দনহীন, চেতনা হারানো ক্লান্তি বয়ে নিয়ে আসা গাঢ় ঘুম। রাত বাড়ে, সেই সঙ্গে সঙ্গে জেগে ওঠে নিশাচরের দল। দিনের বেলা যারা বিভিন্ন ঘরের কোটরে নিশ্চিন্তে নিদ্রা যায়, তারা ডানা ঝাপটিয়ে সোজা হয়ে উঠে বসে। তাদের নৈশ অভিনয় লীলা যে এবার শুরু হবে। রাতের অফুরন্ত মাদকতাকে তারা আখণ্ড পান করে তৃপ্তি লাভ করবে। তাদের মনে জাগবে আনন্দ, চোখে লাগবে নেশার ঘোর। আনন্দে কোলাহল করতে শুরু করবে নিশাচরের দল। কোথাও টিমটিমে হ্যারিকেন লণ্ঠনকে ঘিরে বসে যাবে কয়েকজন তাসের জুয়ো খেলতে। পায়রার মতো ধপধপে সাদা ডানা মেলে উড়তে থাকবে নোটে তারা। চকচকে রেচকি, পয়সা, রূপোর টাকা ঝলৎকার তুলে মূর্ছিত হয়ে পড়ে। মাঝে মাঝে তাদের সে আনন্দ কোলাহলকে ছাপিয়ে নৈশ রাতের বুক চিরে ছুটে যায় মুমূর্ষুর চিৎকার। কোনো না জানা হতভাগ্যের অন্তিম মরণ কাতর ধ্বনি। ধরিত্রীর পাঁজরে বুঝি একে যায় বেদনা মাখানো এক করুণ মহা জিজ্ঞাসা। ঝিলকিয়ে ওঠে শানিত ইস্পাত। তাজা রক্তে পৃথিবীর বুক ভিজে ওঠে। মাঝে মাঝে গর্জন করে ওঠে আগ্নেয়াস্ত। আগুনের ঝলক, গর্জন আর বারুদের ধোঁয়ায় সব আনন্দ কোলাহল বেদনার্ত হয়ে ওঠে। তবু লোভী নিশাচরদের আনাগোনার বিরাম নেই। নগরীর আর এক প্রান্তে জেগে ওঠে নিশাচরী মোহিনীর নারীর দল। চুপসে যাওয়া ব্রণক্ষত গালে
রাঙা রঙের প্রলেপ চড়িয়ে পাণ্ডুর ব্যথাতুর আখির কোণে ম্লান হাসির রেখা টেনে তারা এসে দাঁড়ায় পথের পাশে। নগরীর আনাচে কানাচে গ্যাস পোস্টের আশেপাশে ঘোরাঘুরি করে। নতুন কোনো অল্পবুদ্ধি ধনী সন্তান তাদের কবলে এসে পড়লে বাধ্য হয় তার শেষ সম্বল পর্যন্ত তাদের পায়ে অঞ্জলি দিতে। স্ত্রীর কণ্ঠ থেকে ছিনিয়ে আনা কণ্ঠহার এইসব ছদ্মবেশী শিকারিনীর পায়ে ডালি দিয়ে তারা তাদের ভ্রমের প্রায়শ্চিত্ত করে। এই তো গেল উত্তর কলকাতা আর মধ্য কলকাতার গোপন আড্ডাগুলোর গুপ্ত খবরাখবর। এছাড়াও আছে মধ্য কলকাতার প্রকাশ্য লাইসেন্সপ্রাপ্ত বার বা পানশালা। যদিও কয়েকটা হোটেলে নারীদের প্রবেশ নিষেধ প্রথা আজ পর্যন্ত চলে আসছে, তবু তাদের সংখ্যা খুবই অল্প। আর এইসব বারে ভিড়ও হয় খুবই কম। বারগুলো শুধুমাত্র নিশাচর মানুষদের খাদ্য আর পানীয় দিয়েই তৃপ্ত করে না, তারা মানুষের চিরন্তন আদিম প্রবৃত্তির ক্ষুধাতেও ইন্ধন যোগায়। রাতের গহন আধারের আড়ালে গা ঢাকা দিয়ে যেসব নিশাচর নারী মাংসলোভীরা বারে যাতায়াত করে, তাদের জন্য রয়েছে নাচ, গান আর হল্লার ব্যবস্থা। অর্কেস্ট্রার বাজনার তালে তালে চলে ডুয়েট ডান্স, চলে বাইজির প্রকাশ্য নৃত্য। দেহের বিশেষ কয়েকটি স্থান অনাবৃত করে সাধারণ মানুষকে প্রলোভিত করবার প্রবৃত্তি। কিন্তু সাধারণ বারের আলোচনা না করে যেখানে আমার গল্প শুরু হবে, সেইখানেই নিয়ে যাচ্ছি আপনাকে কয়েক মিনিটের জন্য। যদিও জানি আপনার ভদ্ররুচি এইসব জায়গায় পা দিতে ব্যাহত হবে, তবু কয়েকটা মুহূর্তের জন্য যদি আপনি আমার সঙ্গে এই জায়গাতে না আসেন, তবে আমার গল্প শুরু হতে পারে না। তাই আপনাকে কিছুক্ষণের জন্য বিরক্ত করতে বাধ্য হচ্ছি। আশা করি তার জন্য কিছু মনে করবেন না আপনি। হোটেল ম্যাজেস্টিক, চৌরঙ্গি রোড আর পার্ক স্ট্রিটের মোড় থেকে পার্ক স্ট্রিট ধরে কিছুটা এগিয়ে ডান দিকে যে ছোট রাস্তাটা গেছে, তার উপরে এই মস্ত বড় হোটেলটা। কিন্তু এই বড় সদর রাস্তাটা ছাড়াও আর একটা ছোট গোপন রাস্তা আছে এই হোটেলে প্রবেশ করবার। রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে হোটেলের সদর দরজা যায় বন্ধ হয়ে যায় সদর গমনাগমন পথ। তখন শুরু হয় এই গোপন পথে নিশাচর মানুষদের আনাগোনা। এই গোপন পথের প্রান্তে আছে মোটর গাড়ি পার্ক করাবার জায়গা, আছে একটা গোপন বড় হলঘরে যাবার পথ। মাটির তলের এই হলঘরটায় চেনা জানা লোক ছাড়া অন্য কারো পা দেবার সুবিধা নেই। এখানে প্রবেশ করতে হলে চাই পরিচিতির ছাড়পত্র। বিরাট হলঘর, ডিসটেম্পার করা ঘরের রং ঈষৎ সবুজ। দালানে ঝোলানো বড় বড় দামি ফ্রেস্কো ছবি। অজস্র নরনারীর ঘরের মধ্যে এদিকে ওদিকে ইতস্তত ঘুরে বেড়ায়। বড় বড় 4-5টা টেবিলকে ঘিরে দলে দলে লোক বসে যায় নানা ধরনের জুয়ো খেলতে। সঙ্গে সঙ্গে চলে স্মোকিং আর ড্রিঙ্কিং। কলকাতা শহরের অন্য কোথাও ড্রিঙ্ক পাওয়া না গেলেও এইখানে কোনোদিনই তার অভাব দেখা যায় না। কোথাও চলে তাসের জুয়ো, কোথাও ডাইস খেলা ঘরের বাতাসকে গরম করে তোলে, কোথাও চলে বিলিয়ার্ড। বলের সঙ্গে বলের নিখুঁত ঠোকাঠুকির ওপর নির্ভর করে গাদা গাদা নোট ছোটাছুটি করতে থাকে। কেউ আসে এখানে জুয়ো খেলতে, কেউ ড্রিঙ্ক করতে, আর কেউ বেআইনি নারী সঙ্গ লাভের আশায়। মানুষের চিরন্তন বিকৃত রুচিবোধের ইস্কন জুগিয়ে হোটেল ম্যাজেস্টিকের মালিক হাজার হাজার টাকা মুনাফা করে চলে। জুয়ো খেলায় যারা জেতে, তারা তাদের লভ্যাংশের 1/4 ঘরের কোণে কাউন্টারে জমা দিতে বাধ্য। এটা হচ্ছে মালিকের প্রাপ্য। কোণের কাউন্টারে বসে যে লোকটি হিসাব করে টাকাগুলো গ্রহণ করে, তার নাম হচ্ছে তেওয়ারি। তেওয়ারি হচ্ছে তার পদবি, কিন্তু আসল নাম যে কি তা কেউ জানে না। এমনকি তেওয়ারি সৃষ্টিকর্তা বিধাতাও জানে না কিনা সন্দেহ। তেওয়ারির সামনে রাখা একটি টেলিফোন। মাঝে মাঝে তেওয়ারি এই ফোনের রিসিভার তুলে নিয়ে হোটেলের অলক্ষ্য মালিকের সঙ্গে মৃদু কণ্ঠে আলাপ করে। আর সত্যি প্রভুভক্ত ভৃত্য এই তেওয়ারি। আজ পর্যন্ত কোনোদিন তার হিসেবে একটা পাই পয়সার পর্যন্ত গোলমাল দেখা যায়নি। মরার মুখের মতো গম্ভীর মুখ নিয়ে তেওয়ারি বসে থাকে। কেউ তাকে জীবনে কখনো হাসতে দেখেনি। কেউ কোনো অন্যায় কিংবা মাত্রাধিক কথা বললে তেওয়ারি তার উত্তর দেয় না। তার মুখ থেকে কাজের কথার বেশি একটা কথাও কেউ জীবনে কখনো শোনেনি। কিন্তু হোটেল ম্যাজেস্টিকের মাটির তলের এই গোপন কক্ষের আড়ালে যে বিরাট একটা রহস্যের জাল দিবারাত্র মোটা শিকার ধরবার জন্য ওত পেতে বসে আছে, তা যদি আপনি জানতে চান, তবে আর এক জায়গায় আপনাকে যেতে হবে আমার সঙ্গে। এবার হোটেলের দোতলার সেই অদৃশ্য ও নিষেধপ্রাপ্ত কক্ষেই আপনাকে নিয়ে যাচ্ছি আমি। হোটেল ম্যাজেস্টিকের দোতলার একখানা ছোট্ট ঘর। বিশেষ কোনো দরজা জানলা অস্তিত্ব না থাকায় বাইরে থেকে আদৌ বোঝা যায় না যে এই ঘরে কোনো লোক বসে কাজ করতে পারে। এমনকি বাইরে থেকে ঘরখানার অস্তিত্বের কথা কেউ কল্পনা করতে পারে না। তবে দরজা অবশ্য একটা আছে, কিন্তু সে দরজাও ভাবে খোলা যায় না। সে দরজা খুলতে পারা যায় ভেতর থেকে একটা বিশেষ ইলেকট্রিক নব টিপে।
সেদিন ঠিক অন্য দিনের মতোই এই ছোট ঘরখানার মধ্যে যে লোকটা পায়চারি করছিল, তাকে আপনারা যে জীবনে কখনো দেখেননি, তা যে কোনো লোকের মতো আমিও শপথ করে বলতে পারি। আর কি উদ্দেশ্যে যে সে দিনের পর দিন এখানে গোপনে সময় কাটায়, তা দলের মাথা যে সব লোক তারা ছাড়া আর কেউ জানে না। লোকটি সারা মুখে একটা পাতলা রবারের আবরণ, তার মুখখানা স্থানে স্থানে কুঞ্চিত হয়ে তাকে বয়স্ক দেখায়। তার মুখের এই চেহারাও যে তার আসল চেহারা নয়, তা আমি নিশ্চয় করে বলতে পারি। তবে পেশিবহুল দুটি হাত আর প্রকাণ্ড বুক প্রমাণ করে যে সে আদৌ বৃদ্ধ নয়, বরং তার বিপরীত। এমনকি তার দেহেও প্রচুর শক্তি আছে। দলের সব লোক এই লোকটিকে কর্তা বলে সম্বোধন করে। বিশেষ একটি স্মাগলিং এবং নারী ব্যবসায়ী দলের দলপতি এই লোকটি, কিন্তু এই বিষয়ে বিস্তারিত বিবরণ দলের কোনো একজন বিশেষ লোক জানে না। সকলে শুধু আপন আপন কাজটুকু করে যায় মাত্র, আর তার পরিবর্তে প্রায় প্রচুর অঙ্কের বকশিস। এর বেশি কিছু চাইবার বা দাবি করবার অধিকার এদের নেই। পায়চারি থামিয়ে লোকটি টেলিফোনের রিসিভার তুলে নিয়ে কানে স্থাপন করলো। একটু পরে পরিচিত কণ্ঠস্বর শুনে আশ্বস্ত হলো সে। হ্যালো, কে? তেওয়ারি? হ্যাঁ হুজুর। কি খবর? সব ভালো। আজ ভিড় কিরকম দেখছো বলো তো? খুব ভিড় আজ, সবাই প্রায় বসেছে জুয়ো টেবিলে। প্রশান্ত আছে ওখানে? হ্যাঁ হুজুর আছে। কি করছে সে? আপনার আদেশ মতো চুপচাপ খেলা দেখছে সে, কোনো কাজে হাত দেয়নি। কুমার বাহাদুর এসেছেন? আগে তাকে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যেতে বলবে, আর প্রশান্তকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দাও। ও আচ্ছা স্যার। টেলিফোনের সংযোগ ছিন্ন হয়ে যায়। মিনিট দুয়েক পর ঘরের কোনো একটা লাল আলো দপদপ করে দুবার জ্বলে ওঠে। লোকটি সচকিত হয়ে একটা বৈদ্যুতিক বোতাম টিপে দেয়। সঙ্গে সঙ্গে দুবার শব্দ হয়। একটা ছোট দরজা খুলে যায়। দরজা দিয়ে একজন লোক ঘরের মধ্যে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে দরজা আবার আগের মতোই বন্ধ হয়ে যায়। বসো প্রশান্ত, তারপর কি খবর বলো? ভালো। আমি আপনার কথা মতো বিশেষভাবে বোর্ডের প্রতিটি মেম্বারের ওপরে ছদ্মবেশে নজর রেখেছিলাম, কিন্তু এর মধ্যে পুলিশের স্পাই কেউ আছে বলে মনে হলো না আমার। বেশ, তোমার ওপর এবার একটু গুরুত্বপূর্ণ কাজের ভার দিতে চাই প্রশান্ত। এইসব ছোটোখাটো কাজের জন্য অন্য লোক রয়েছে, কিন্তু আমি ভাবছি তুমি কি পারবে? প্রশান্ত কোনো উত্তর দেয় না। কয়েকটা মুহূর্ত নীরবে অতিবাহিত হয়ে যায়। শোনো প্রশান্ত, লোকটি আবার শুরু করে। বিদ্যুৎকে কি তুমি কখনো দেখেছো? না স্যার, তবে আপনাদের এবং ক্লাবের দু একজনের মুখে তার নাম শুনেছি। মেয়ে সম্বন্ধে তোমার মনে কোনো দুর্বলতা নেই তো প্রশান্ত? বিশেষ করে এইসব উজ্জ্বল চকচকে কেতাদুরস্ত আধুনিক মেয়েদের ওপর? প্রশান্ত মৃদু হাসে, তারপর বলে, বুঝেছি, আপনি আমাকে অবিশ্বাস করছেন স্যার। লোকটির মুখে ঘৃণার হাসি ফুটে ওঠে। সে বলে, তুমি জানো না প্রশান্ত, আজকে আধুনিক সেন্টিমেন্টাল তরুণেরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে কাজ করতে সম্মত না হয়, সামান্য একটি নারীর অঙ্কুরি লেহনে সে কাজ নির্ভয়ে নির্বিঘ্নে সম্পন্ন করে থাকে। তাই আমি যদি তোমাকে অবিশ্বাস করি, সেটা কি হেতুহীন? কিন্তু আপনি তো জানেন স্যার, নারী আর টাকা, এই দুটি জিনিসের মধ্যে আমি সবসময় দ্বিতীয়টাকেই পছন্দ করি। আই প্রেফার মানি মোর দ্যান এ গার্ল। তা জানি বলেই আমি তোমাকেই সিলেক্ট করেছি প্রশান্ত। তো এই পাশের পর্দাটার আড়ালে একটু দাঁড়াও, একটু পরেই বিদ্যুৎকে দেখতে পাবে। আর তোমার কাজ হবে এই মেয়েটিকে সবসময় চোখে চোখে রাখা, আর প্রতিটি কাজে তাকে ছায়ার মতো অনুসরণ করা। কিন্তু স্যার, আমি যতদূর শুনেছি, কুমারী বিদ্যুৎ আজ পর্যন্ত জীবনে কখনো তার কথার খেলাপ করেনি এতটুকু। ঠিক শুনেছ তুমি। তাহলে মিথ্যা তার উপর নজর রাখবার কি প্রয়োজন, তা তো আমাকে খুলে বললেন না। আমার সঙ্গে কাজ করতে গেলে কখনো কাজের কৈফিয়ত চাওয়া চলে না। এ কথা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি প্রশান্ত। তবু তোমার কৌতূহল চরিতার্থ করছি, কারণ তোমাকে কর্তব্য সম্বন্ধে সব কিছু জানানো প্রয়োজন। কিন্তু শোনো, তোমার প্রাণের বিনিময়েও এ কথা কারো কাছে এতটুকু প্রকাশ করবে না কিন্তু প্রশান্ত। এই কথা আমাকে না বললেও চলতো স্যার। বেশ, শোনো আমার কথা। তুমি নিশ্চয়ই জানো, কুমারী বিদ্যুতের সাহায্যে অজস্র লোককে হাতে করে কি নিপুণভাবে আমি বহু ধনীকে প্রতারিত করতে সক্ষম হয়েছি। কিন্তু সম্প্রতি বিদ্যুতের একটা ভাবান্তর লক্ষ্য করছি বলে মনে হচ্ছে। সে বোধহয় তরুণ পুলিশ অফিসার কিরণ সেনকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করেছে। কুমারী বিদ্যুৎ ভালোবাসতে শুরু করেছে? এখনো সঠিক বলতে পারি না, তবে আমার অনুমান প্রায়ই নির্ভুল হয়েই থাকে প্রশান্ত। কিন্তু
এতে তো আমাদের সুবিধাই হবে স্যার। পুলিশের গোপন খবরাখবর। ঠিক তার উল্টো প্রশান্ত। বিদ্যুৎ যদি তাকে ভালো না বাসে, তবে সে নিখুঁত অভিনয় দ্বারা কিরণ সেনের মনের কথা জানতে সক্ষম হবে, কিন্তু এক্ষেত্রে ফল হয়েছে ঠিক উল্টো। কিরণ সেনের কানে সে যে কোনো সময় তার নিছক সেন্টিমেন্টের বশে দলের সমস্ত গুপ্ত কথা ব্যক্ত করতে পারে। তাই আমি তাকে রীতিমতো ভয় করছি। তবে তো তার উপর নজর রাখা আমাদের অতি অবশ্যই কর্তব্য। কথা শেষ হয় না, ঘরের আলো আবার দপদপ করে জ্বলে ওঠে দুবার। সঙ্গে সঙ্গে গম্ভীর কণ্ঠে লোকটি বলে ওঠে, তুমি পর্দার ওপাশে যাও প্রশান্ত, বিদ্যুৎ এসেছে বলে মনে হলো। ও আচ্ছা স্যার। প্রশান্ত পর্দার পাশে গিয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ঘণ্টা ধ্বনি হয় দুবার। গোপন দরজা খুলে যায়। ঘরের মধ্যে প্রবেশ করে 19-20 বছরের একটি মেয়ে। নিখুঁত সৌন্দর্য যেন অনবদ্য রেখায় রূপায়িত তার দেহের প্রতিটি ভঙ্গিমার মধ্যে। বিদ্যুৎ কথাটাও যেন মেয়েটার দেহের সঙ্গে মিশে সার্থক হয়েছে বলে মনে হয়। কুমারী বিদ্যুৎ যে সত্যিই সুন্দর, কারো মতভেদ থাকে না এতটুকু। বিদ্যুৎ কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে সামনে কর্তার মতো একজন সাংঘাতিক লোককে দেখেও এতটুকু নার্ভাস হয় না। বোঝা যায় তার মানসিক বল সত্যি অসাধারণ। মেয়েটা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। বসো বিদ্যুৎ, তোমার কাজের কত দূর? কাল সন্ধ্যায় মল্লিক অ্যান্ড কোম্পানির শোরুমে যাব স্যার, সেই বড় ডায়মন্ডটা। হ্যাঁ, কালকেই তোমাকে এই কেসে সাফল্য অর্জন করতে হবে। তারপর 5 দিন তোমার ছুটি। 5 দিন পর তোমার ওপর যে কেসের ভার দেব তা এখন শুনে রাখো। বিদ্যুৎ অলস ভঙ্গিমায় একটা হাই তোলে, তারপর বলে, সেটা কি পরে শুনলে চলতো না স্যার? না, তুমি জানো বিদ্যুৎ, আমরা তোমাকে একদিন প্রায় পথ থেকে করিয়ে এনে মানুষ করে তুলেছি। তোমাকে দিয়েছি উপযুক্ত শিক্ষা, উপযুক্ত কালচার। সে শুধু আমাদের নিজেদের স্বার্থেই যদি মনে করো, তবে ভুল করবে তুমি। কারণ তুমি দেখেছো, কিরণময়ী অনাথ আশ্রমে আরও বহু অনাথা মেয়েকে আমরা পালন করি। আমাদের কথা মতো যারা কাজ করতে চায় তারা সকলেই সুখে দিন কাটায়। যারা তা চায় না, তারা তাদের ইচ্ছে মতো পথে চলে যায়। বিদ্যুৎ কৃত্রিম রাগের ছায়া মুখে টেনে এনে বলে, এসব পুরনো আলোচনায় কোনো লাভ নেই স্যার। তা আমিও জানি বিদ্যুৎ, জানি তুমি চিরদিন আমাদের নির্দেশিত পথে চলে প্রচুর অর্থ উপার্জন করে সুখে থাকতে চাও। তাই তোমাকে বাধা দিতে চাই না আমি, কিন্তু আরেকটু সাবধান তোমাকে হতে হবে। এ পৃথিবী বড় রুক্ষ স্থান, বড় কর্কশ। তোমার রূপে আকৃষ্ট হয়ে হয়তো অনেকেই মিথ্যা অভিনয় করে তোমাকে ভোলাতে চাইবে, কিন্তু জেনে রেখো, তাদের এই মিথ্যায় ধরা দিলে অধঃপাতের চরম সীমায় নেমে যাবে তুমি। বিদ্যুৎ কোনো কথা বলে না। লোকটি বলে চলে, হ্যাঁ শোনো, তোমার পরবর্তী কাজের কথা। মোহনপুরের রানী সাহেবার জন্মদিন 22শে বৈশাখ। সেদিন তার বাগান বাড়িতে বিশেষ বিশেষ অতিথিদের সমাবেশ ঘটবে। রানী সাহেবা সেদিন 1 লক্ষ টাকা দামের হীরককণ্ঠী কণ্ঠে দিয়ে অতিথিদের সঙ্গে মিলিত হবেন। বিলাসনগরের কুমার বাহাদুর মিস্টার সুবিনয় চন্দ্র আমার বন্ধু, তা তুমি জানো। উনি সেদিন এই ফাংশনে যাবেন। তুমি জানো তার একটা বোন আছেন, তিনিও নিমন্ত্রিত। তার বদলে তুমি সেদিন কুমার বাহাদুরের সঙ্গে ওখানে যাবে তার বোনের অভিনয় করতে। তারপর কিভাবে হীরককণ্ঠীটা সরাতে হবে সেই বিষয়ে তোমাকে সব উপদেশ যথাসময় দেওয়া হবে। আচ্ছা স্যার, তাহলে উঠি এখন? হ্যাঁ ওঠো, শুভরাত্রি। শুভরাত্রি। বিদ্যুৎ ঘর ছেড়ে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে প্রশান্ত ঘরের মধ্যে প্রবেশ করে বলে, আপনি নিশ্চয়ই ওর কথাই বলেছিলেন স্যার? হ্যাঁ, পারবে? সেটা না বললেও আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। বেশ, আপাতত কত টাকা তোমার প্রয়োজন? এই সব আছে। বেশ, 1000 তুমি তিওয়ারির কাছ থেকে নাও, আমি আদেশ দিচ্ছি। প্রশান্ত বেরিয়ে গেল। লোকটি টেলিফোনের রিসিভার তুলে নিয়ে বলল, হ্যালো তিওয়ারি। ওধার থেকে ভেসে আসে সুগভীর কণ্ঠস্বর, হ্যাঁ বলুন কথা। প্রশান্ত তোমার সঙ্গে দেখা করছে, তাকে 1000 টাকা দিতে হবে। তোমার কাউন্টারে কি 1000 টাকা জমেছে? হ্যাঁ, তার অনেক বেশি জমেছে স্যার। সুসংবাদ, যাক, টাকাটা ওকে এক্ষুনি দিয়ে দাও তাহলে। সংযোগ কেটে যায় সঙ্গে সঙ্গে। প্রশান্ত 1000 টাকা পকেটে নিয়ে যখন হোটেল ম্যাজেস্টিক থেকে বেরিয়ে আসে, তখন রাত 3টে। ওয়েলিংটন স্ট্রিটের ওপর মল্লিক অ্যান্ড কোম্পানির শোকেস চেনে না আজকের এই 20 শতাব্দীতে এমন বাঙালির অস্তিত্ব অতি কষ্টেও কল্পনা করা যায় না। বড় বড় নিয়ন আলোয় লেখা দুটো কথা জলজল করে দুরাগত পথিকের মনকেও
আকর্ষণ করে থাকে। নেওয়াল হরপে মল্লিক অ্যান্ড কোম্পানির পাশে ছোট ছোট সবুজ হরপে লেখা জুয়েলার্স। কোলাউসিবল গেটের বাইরে দাঁড়িয়ে দুজন দারোয়ান দরজা পাহারা দেয়। ভেতরে অজস্র কাছে ঘেরা শোকেস, আর তার উপরে ঠিকরে পড়া অত্যুজ্জ্বল আলো যেন এক বিচিত্র বর্ণসম্ভারের সৃষ্টি করে। এ পথে গমনরত যে কোনো প্রতীকের মনকে এদিকে আকৃষ্ট করে। সেদিন সন্ধ্যা। মল্লিক অ্যান্ড কোম্পানির দোকানের ঠিক সামনে এসে দাঁড়ালো একখানা দামি মোটর গাড়ি। গাড়ি থেকে নামলো একজন পুরুষ আর একটি নারী। পুরুষের বয়স 30-এর কাছাকাছি হবে, নারীর বয়স প্রায় 20। দারোয়ান সেরাম ঠুকে পথ ছেড়ে দিল। শোরুমের ভেতরে দুজন প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকলের মুখে মুখে একটা কথা ছড়িয়ে পড়ে, প্রিন্স প্রিন্স প্রিন্স। প্রিন্সকে সকলেই চেনে, যেন তিনি একটা বড় রাজ্যের প্রিন্স। কারণে অকারণে বহু টাকার জিনিসপত্র কেনেন। খেয়ালি মানুষ, টাকার অভাব নেই। কিন্তু তিনি যে সত্যি কোন রাজ্যের প্রিন্স বা জমিদারি কোথায়, সে খবর এখানকার কেন কলকাতার কোনো লোকই রাখে না। কিন্তু সকলেই এই দিলদরিয়া খোশ মেজাজি লোকটিকে বেশ ভালো করেই চেনে। আসুন আসুন প্রিন্স। দোকানের মালিক বড় মল্লিক স্বয়ং ছুটে আসেন, বলেন, আজ আমার কি সৌভাগ্য যে বহুদিন পরে স্বয়ং প্রিন্স আমার এখানে পায়ের ধুলো দিয়েছেন। প্রিন্স হাতটা বাড়িয়ে মিস্টার মল্লিকের সঙ্গে করমর্দন করেন, তারপর বলেন, একে চিনতে পারছেন তো মিস্টার মল্লিক? মিস্টার মল্লিক একটু যেন চিন্তা করেন, তারপর বলেন, কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে কিন্তু। প্রিন্স উচ্ছ্বসিত হাসিতে ভেঙে পড়ে বলেন, কলকাতা শহরের গ্যাস পোস্টগুলো পর্যন্ত একে চেনে, আর আপনি এত বড় কোম্পানির কর্ণধার হয়ে। মিস্টার মল্লিক যেন অত্যন্ত বোকা বনে গেছেন এমন ভঙ্গিতে মাথাটা নিচু করেন। ইনি হচ্ছেন বিলাসপুরের কুমার বাহাদুরের বোন চিত্রা। দিন 5 পরে মোহনপুরের রানী সাহেবার জন্মদিনের কথা নিশ্চয় মনে আছে আপনার? শুনেছি বটে, কলকাতায় প্রখ্যাত ধনীরা সেখানে সমবেত হবেন, নাচ গানও হবে শুনেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। সেই উপলক্ষে 1020 টাকার মধ্যে একটা কিছু ভালো পাথর আমিও কি উপহার দেবো বলে স্থির করেছি। চিত্রার সঙ্গে দেখা হয়ে গেল, উনিও নিমন্ত্রিত, তাই একটা ভালো কিছু জিনিস উনিও কিনতে চান। অভিজাত দুজন খদ্দের এবং জিনিসের দামের হিসেব শুনে মিস্টার মল্লিকের মাথা ঘুরে যাবার উপক্রম হলো। তিনি একজন কর্মচারীর দিকে চেয়ে বললেন, এই পান সিগারেট জলদি। মৃদু হেসে প্রিন্স বলেন, অতটা উত্তেজিত হবে না মিস্টার মল্লিক, আমি খাস বেনারসি জর্দা ছাড়া পান খাই না, আমার গাড়িতে আছে, দয়া করে কাউকে আনতে বলুন। সঙ্গে সঙ্গে পান এলো। নিজের মুখে দুটো পুড়ে প্রিন্স রূপোর কৌটোটা এগিয়ে দেয় মিস্টার মল্লিকের দিকে। মিস্টার মল্লিক একসঙ্গে 4টে পান মুখে পুড়ে ধীরে ধীরে চেপড়ে থাকেন। এবার বলুন প্রিন্স, কি ধরনের জিনিস দেখাবো? বেশ কস্টলি অথচ খুব ভালো হীরা, আপনার দোকানে যা যা আছে দেখান। কত দামের মধ্যে প্রিন্স? 1015 কোটির মধ্যে হলেই ভালো হয়, তবে তার চেয়ে কিছু বেশি হলেও ক্ষতি নেই। হ্যাঁ, ভালো কথা, চেক চলবে তো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। মিস্টার মল্লিক বিনয় গদগদ হয়ে ওঠেন। এ কথা কি না জানে হুজুর যে প্রিন্সের চেকে আর কারেন্সি নোটে কোনো ফারাক নেই। বেশ বেশ, এবার মাল দেখান। থরে থরে মাল এসে সামনে জমতে থাকে, গাদা গাদা নানা দামের ও নানা আকারে দামি হীরা। অবশেষে মিস্টার মল্লিক একটা বড় রক্ত হীরা প্রিন্সের সামনে এনে ধরেন, বলেন, এটা হচ্ছে খানি রক্ত হীরা প্রিন্স। বড়দার গাইকোয়াড়ের সিন্ধুকে এ চিজ শুধু একটা আছে, তাছাড়া দাম কত? 80,000। টু মাছ মিস্টার মল্লিক, যা ওই বড় পায়রার ডিমের মতো হীরাটা দেখান তো। মিস্টার মল্লিক নিচু হয়ে হীরাটা তুলতে যান, সেই অবকাশে চিত্রা হঠাৎ রক্ত হীরাটা ফেলে দেয় মিস্টার মল্লিকের কোটের ডান দিকের পকেটে। মিস্টার মল্লিক তখন এতই অমনোযোগী ছিলেন যে তিনি এটা আদৌ বুঝতে পারেন না। একটু পরে মিস্টার মল্লিক বড় হীরাটা দেখান। দরাদরি হতে থাকে প্রিন্সের সঙ্গে। হঠাৎ রক্ত হীরার ফাঁকা কেসটার দিকে তার দৃষ্টি পড়ে। সেটা না দেখে মিস্টার মল্লিক অবাক হয়ে প্রিন্সের দিকে চেয়ে বলেন, রক্ত হীরাটা এই কেস থেকে কোথায় পড়ে গেল প্রিন্স? প্রিন্সও যেন প্রথম এটা দেখতে পেলেন, এমন ভঙ্গি করে বললেন, তাই তো মিস্টার মল্লিক, রক্ত হীরাটা। মিস্টার মল্লিকের মাথার মধ্যে সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। এত দামি রক্ত হীরা হঠাৎ কোথায় যেতে পারে? তিনি একজন কর্মচারীকে
ডেকে ভালো করে চারদিক খুঁজে দেখতে বলেন, কিন্তু কোথাও রক্তরেখাটা পাওয়া যায় না। প্রিন্স বিব্রত মুখে বলেন, দেখুন তো, প্রথম দিনে এসে কি বিপদে পড়া গেল। আপনার দোকান থেকে কি এভাবে জিনিস হারায় নাকি? মিস্টার মল্লিকের মুখখানা কেমন যেন থমথমে দেখায়। তিনি বলেন, প্রিন্স, আপনি এবং ইনি ছাড়া আর কেউ এই ধারে ছিলেন না, অথচ সকলের চোখের সামনে দিয়ে কি করে জিনিসটা? প্রিন্স বাধা দিয়ে বলেন, আপনি আমাদের সন্দেহ করছেন মিস্টার মল্লিক? না, সেটা কি এক্ষেত্রে খুবই অন্যায়। আপনি ভুলে যাচ্ছেন মিস্টার মল্লিক, আমার সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন। তা না হলে আপনার কথার যোগ্য প্রত্যুত্তর দিতাম। যাক, আমি পুলিশে ফোন করছি মিস্টার মল্লিক। আমি চাই তারা এসে ব্যাপারটা সমাপ্তি করুক। প্রিন্স টেলিফোনের রিসিভারটা তুলে নেন। আধ ঘন্টার মধ্যে পুলিশের লরি এসে থামে মিস্টার মল্লিকের দোকানের ঠিক সামনে। লরি থেকে নেমে আসেন একজন পুলিশ অফিসার, দুজন কনস্টেবল, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন অফিসার আর একজন মহিলা ইনভেস্টিগেটিং অফিসার। মিস্টার মল্লিক দোকান থেকে বাইরে বেরিয়ে এসে তাদের স্বাগত সম্বর্ধন জানান। কিন্তু দোকানের ঠিক বাইরেই যে টেকো মাথা লোকটা চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ প্রতীক্ষা করছিল, সে এই ফাঁকে মিস্টার মল্লিকের ডান পকেট থেকে রক্ত হীরাটা তুলে নেয়। এই লোকটি হচ্ছে উত্তর কলকাতার সবচেয়ে ওস্তাদ পকেটমার টেকো দীনবন্ধু। মিস্টার মল্লিক জানতেও পারেন না যে তিনি নিজেই জিনিসটা কিভাবে চালান করে দিলেন। পুলিশ বাহিনী ভেতরে প্রবেশ করে প্রত্যেক কর্মচারীর দেহ সার্চ করে। অফিসার নিচে প্রিন্সকে সার্চ করেন, মহিলা অফিসার সার্চ করেন চিত্রার দেহ, কিন্তু কোথাও রক্ত হীরার কোনো অস্তিত্ব মেলে না। পুলিশ অফিসার বলেন, আই এম সরি মিস্টার মল্লিক, জিনিসটার কোনো ট্রেস পেলাম না। পুলিশ বাহিনী প্রস্থান করে। প্রিন্স মিস্টার মল্লিকের দিকে চেয়ে বলেন, আমি দুঃখিত মিস্টার মল্লিক যে আপনি বিনা কারণে আমাদের সম্মানিত অতিথিকে হ্যারাস করলেন। যাক, আমরা চলি। কিছু মনে করবেন না স্যার, এত দামি জিনিসটা হারালে আর কার মাথা ঠিক থাকে বলুন? কিন্তু তাই বলে এত বড় লোককে আপনি যে অবিশ্বাস করবেন তা আমি কল্পনাও করতে পারিনি। বাইরে পাওয়া গেল পুলিশ লরির গর্জন। প্রিন্স ও চিত্রা দোকান থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে নিজেদের গাড়িতে চড়ে বসেন। হু হু করে গাড়ি ছুটে চলে। ছদ্মবেশী প্রিন্স চিত্রার দিকে তাকিয়ে বলে, আপনার অভিনয় কিন্তু সত্যি নিখুঁত হয়েছে চিত্রা দেবী। চিত্রা অর্থাৎ ছদ্মবেশী বিদ্যুৎ বলে, চিত্রা দেবী বলছেন কেন? এখন তো আর আমরা অভিনয় করছি না। ছদ্মবেশী প্রিন্স অর্থাৎ প্রশান্ত বলে, হ্যাঁ, আমি যদিও এদের কাছে প্রিন্স হিসাবে পরিচিত, কিন্তু আপনি তো পরিচিত নন। তবু যেভাবে নিখুঁত অভিনয় করলেন এবং মিস্টার মল্লিকের পকেটে হীরাটা ফেলে দিলেন, তাতে আপনার হাত সাফাইয়ের প্রশংসা না করে পারছি না। যে কাজ আমাদের করতে হয় তাতে এইটুকু না জানলে চলে না। তা সত্যি, তবে আপনার চেহারা দেখে পৃথিবীর কোনো মানুষই আপনাকে এই ধরনের বলে ভাবতে পারবে না। ও তাই নাকি? বিদ্যুতের স্বরে প্রচ্ছন্ন বিদ্রুপে। আমার তাই ধারণা। বিদ্যুৎ হেসে বলে, কিন্তু হীরাটা এখন কোথায় যাবে? কর্তার কাছে। কিভাবে? তা জেনে আমাদের লাভ নেই, আমরা কাজ করি খালাস। বিদ্যুৎ হাসতে হাসতে বলে, আমি কিন্তু দেখেছি প্রিন্স, আমাদের দলের পকেটমার দীনবন্ধু হীরাটা হাত সাফাই করেছে দোকানের বাইরে। মিস্টার মল্লিকের ভাতটা যে কিভাবে লাঘব হলো তা বেচারি নিজেও জানতে পারলো না, অথচ এই ফাঁকে। প্রশান্ত আর চোখে বিদ্যুতের দিকে চেয়ে বলে, আপনার চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ কুমারী বিদ্যুৎ। বিদ্যুৎ ঘাটটা ঈশ্বর দুলিয়ে বলে, তা না হলে কর্তা কখনো এত সব রিস্কি কাজের ভার আমার উপর চাপিয়ে নিশ্চিন্ত মনে থাকতে পারতেন না। তা অবশ্য সত্যি। তাছাড়া কর্তা আমার কোনো কাজের জন্য কৈফিয়ত জানতে চান না। ওর মনের এই উদারতা আমি অন্য কারো ক্ষেত্রে দেখিনি, তাতেই মনে হয় উনি আমাকে বিশ্বাস করেন। আমার সঙ্গে অবশ্য আপনার বিষয় নিয়ে কোনো কথা হয়নি। প্রশান্ত বলে, তবু আমার মনে হয় আপনি ঠিক কথাই বলেছেন। এমন সময় বিদ্যুৎ হো হো করে হেসে ওঠে প্রাণ খোলা হাসি। হাসলেন যে? কারণ আপনি মিথ্যে কথা বললেন। তার মানে? মানে অতি সহজ, কারো বিষয়ে কিছু না বলে কর্তা কখনো কাজে পাঠান না। প্রশান্ত অপ্রতিভ হয়ে ওঠে। সঠিক উত্তর জোগালো না তার মুখে। কথা শেষ হয় না। তাদের গাড়িখানা হোটেল ম্যাজিস্ট্রিকের পেছনের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে। প্রশান্ত চলে যায় বড় হল ঘরের দিকে। বিদ্যুৎ সোজা এগিয়ে যায় দোতলা অভিমুখে। একটু পরেই সে কর্তার দর্শন পায়।
বিদ্যুৎকে দেখেই মৃদু হেসে তিনি বলেন, বসো বিদ্যুৎ, তোমার কাজে সত্যি আমি খুব খুশি হয়েছি। অবশ্য শুধু আপনাকে খুশি করবার জন্যই কাজটা করিনি আমি। বিদ্যুৎ বলে, আমি করেছি আমার অংশের প্রাপ্য টাকাটার জন্য। যাক, দীনবন্ধু এসে হীরাটা দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি তা কি করে জানলে? আমি চোখ আর কান দুটো সবসময় খুলে রাখতেই ভালোবাসি। সত্যি তোমার কাজ আমাকে মুগ্ধ করেছে বিদ্যুৎ। এই নাও তোমার প্রাপ্য টাকা, 2000 আছে। ধন্যবাদ। গুনে নিলাম না, কিন্তু আপনার সততার উপর আমার বিশ্বাস আছে। কথাটা বলেই টাকাটা ভ্যানিটি ব্যাগে পুরে ফেলে বিদ্যুৎ। তারপর বলল, আচ্ছা, চলি তাহলে আজকের মতো। গুড বাই। হ্যাঁ, গুড বাই। আবার পরশু বিকেলে একবার এসো। মহারানীর নিমন্ত্রণ তিথির প্রোগ্রামটা মনে আছে আমার। প্রোগ্রামগুলোর আশাতে যে আমি দিন কাটাই কিনা। দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে যায় বিদ্যুৎ। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে প্রশান্ত। তোমার রিপোর্ট প্রশান্ত? ভালো। সত্যি কাজের মতো মেয়ে পটে এই বিদ্যুৎ। তাই আমি ওকে হাতছাড়া করতে চাই না। আর 5টা বাঙালি মেয়ের মতো বিয়ে করে ঘর সংসার করবার জন্য বিদ্যুতের মতো মেয়েরা জন্ম নেয় না প্রশান্ত। তাই আমি চাই কে ভাঙিয়ে বেশ 2 পয়সা রোজগার করবেন, এই তো স্যার। কিন্তু আপনি এত ভীত হয়ে পড়ছেন কেন? ভীত হয়ে পড়িনি, একটু চিন্তিত হয়েছি মাত্র। ওই শয়তান আইবি অফিসার কিরণ সেনকে যে বিদ্যুৎ ভালোবাসবে সেটা আমি সহ্য করতে পারছি না। এতে ও কর্তব্যভ্রষ্ট হবে, হয়তো ওকে চিরদিনের জন্য হারাতে হবে। আগামী দিনের বাগান পার্টির প্রোগ্রামটাতে যাচ্ছি তো স্যার। হ্যাঁ, কুমার বাহাদুর সুবিনয় চন্দ্রের বোন চিত্রা সেদিন যাবে তার দাদার সঙ্গে, আর তুমি তাদের দূর থেকে ফলো করবে। আচ্ছা স্যার। তাহলে আজকের মতো আমাদের বৈঠক এখানেই শেষ হলো প্রশান্ত। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। প্রশান্ত উঠে দাঁড়ায়। তার সারা মন জুড়ে বিরাজ করতে থাকে একটি মাত্র নারী। সেই নারীটি বিদ্যুৎ ছাড়া আর কেউ নয়। হাজরা রোডের মোড় থেকে ডান দিকে কিছুটা এগিয়ে মস্ত বড় বাড়িটা, অভয় ম্যানশন। ওখানে বিদ্যুৎ একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে প্রায় 2 বছরের ওপর। অনেক কষ্টে সে ইন্টারমিডিয়েট পাস করেছে। বিয়ে পরীক্ষা দেবার কিছু আগে কয়েকটা কারণে তাকে লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরি নিতে হয়েছিল। সে ছিল একটা স্কুলের মিস্ট্রেস। চাকরি জীবন তার মোটামুটি পছন্দ ছিলই না, কিন্তু হঠাৎ সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হলো কয়েকটা কারণে। তার স্কুলের কর্তৃপক্ষ জানতে পারলেন যে দেবার মতো বিরাট পরিচয় তার কিছুই নেই। পথ থেকে একজন তাকে কুড়িয়া অনাথ আশ্রমে মানুষ করেছে, আর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জটিলতার সৃষ্টি হলো। তার সমাধানের জন্যই চাকরি ছেড়ে দিতে বাধ্য হলো সে। যে আশ্রমে সে মানুষ হয়েছে তার মালিক আর হোটেল ম্যাজেস্টিকের মালিক একই লোক। তাই আশ্রম ছাড়বার আগে তিনি একটা অপূর্ব লোভনীয় প্রস্তাব তার সামনে এনে ধরে বসলেন। কিন্তু বিদ্যুৎ তা গ্রহণ করেনি। অর্থের পায়ে নিজের শ্রেষ্ঠ সম্পদ নারীত্বকে বিসর্জন দিতে চায়নি সে। আর চায়নি বলেই তাকে বিয়ে পরীক্ষা না দিয়ে আশ্রম থেকে চলে যেতে হয়েছিল। সেদিনের কথা বিদ্যুৎ আজও ভোলেনি। হিরণময়ী আশ্রমে যেসব মেয়ে মানুষ হয় তাদের ছোটবেলা থেকে দেখে এসেছে বিদ্যুৎ। তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন একটা সময় আসে যখন আশ্রম থেকে তাদের কোথাও যেন নিয়ে যাওয়া হয়। গভীর রাতে একটা ঘেরা গাড়িতে করে বেরিয়ে পড়ে, আবার ফিরে আসে পরদিন ভোরে। কিন্তু সে সময় তাদের যে চেহারা হয় তাদেরকে বুঝতে বিদ্যুতের বাকি থাকে না যে তাদের ওপর দিয়ে কতটা ঝঞ্ঝা বয়ে যেতে পারে। এর বিরুদ্ধে প্রথম মাথা তুলে দাঁড়ায় বিদ্যুৎ। সেদিনের কথা আজও তার মনে যেন জ্বলন্ত অক্ষরে আঁকা আছে। আশ্রমের কর্ণধার নলিনীদি এসে বিদ্যুৎকে বললেন, এতদিন 4 টাকায় খেয়ে পড়ে তুমি মানুষ হয়েছ, তিনি তোমার সঙ্গে দেখা করে কিছু বলতে চান বিদ্যুৎ। বিদ্যুৎকে তিনি সেজে গুজে তৈরি হতে বলেন। বিদ্যুৎ কিন্তু কিছুতেই এ প্রস্তাবে সায় দেয় না। সে সাধারণ একটা শাড়ি আর ব্লাউজ পরে তৈরি হয় না। নলিনীদি বললেন, অফিসে যেতে তোমায় কে বলেছে? বিদ্যুৎ সোজা উত্তর দেয়, যিনি আমাকে মানুষ করে তোলবার চেষ্টা করেছেন তাকে জানাতে চাই যে আমার সত্যিকারের অবস্থাটা কি। বিদ্যুতের দৃঢ়তার সামনে নলিনীদির কোনো কথাই খাটে না। সেদিন সন্ধ্যায় হোটেল ম্যাজেস্টিকের দোতলা ঘরে বিদ্যুতের সঙ্গে কর্তার দেখা হলো। তিনি বিদ্যুতের আপাত মস্তকের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, বসো বিদ্যুৎ। তারপর নলিনীদির দিকে চেয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন বাইরে।
নলিনীদি বাইরে চলে গেলে বিদ্যুৎ সোজা তার মুখের দিকে চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি জানতে চাই কোত্থেকে আপনি আমাকে নিয়ে এসে মানুষ করবার নামে অমানুষের কারখানায় ভর্তি করেছেন। ভ্রু কুঁচকে তিনি বলেন, কেন, তুমি কি আশ্রমে কারোর ওপর সন্তুষ্ট নও? হ্যাঁ, নলিনীদের ইঙ্গিত করলেও আমার বড় খারাপ লাগে। আচ্ছা, এই বিষয়ে আমি পরে খবর নেব। তারপর শোনো বিদ্যুৎ, তোমার ইতিহাস। তোমার বয়স যখন 4 বছর, তখন তোমাকে কুড়িয়ে পাই বেনারসে গঙ্গার একটা ঘাটের ধারে। তারপর তোমার মা বাবাকে খুঁজে বের করবার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আজ পর্যন্ত আমার সে চেষ্টা সফল হয়নি। তাই তোমাকে আমার আশ্রমে রেখে মানুষ করে তোলবার জন্য প্রাণপণে চেষ্টা করছি। কিন্তু তা করেছেন কেন? কি উদ্দেশ্যে? কিসের লোভে? আমার নারীত্বকে মিথ্যা জলাঞ্জলি দিয়ে কতগুলো স্বার্থপর মানুষের তুষ্টি সাধন করবার জন্যই নিশ্চয় নয়। একটা অদ্ভুত হাসি খেলে যায় কর্তা ঠোঁটে। তিনি ধীর কণ্ঠে বলে ওঠেন, কারো ওপর জোর করে আমরা কিছু চাপাতে চাই না বিদ্যুৎ। আমরা যে চাই তাকে সেই পথে চালিত করতে সাহায্য করি। কিন্তু শোনো, তুমি অজ্ঞাত কুলশীলা। কোনো ভদ্র সন্তান তোমাকে কুলবধূ হিসাবে বরণ করে নিতে সম্মত হবে না। তা আমিও জানি, আর সেই জন্যই একটা স্কুলে মিস্ট্রেসের চাকরি আমি স্থির করে রেখেছি। বেশ, বলো তবে কি তুমি চাও? আমি সেখানেই কাজ করে পৃথকভাবে জীবন নির্বাহ করতে চাই স্যার। বেশ, তাতে কোনো আপত্তি নেই আমার, বলে তিনি একটা ইলেকট্রিক বোতাম টিপে দেন। সঙ্গে সঙ্গে ছোট একটি দ্বার পথ মুক্ত হয়। তিনি বলেন, এই পথ ধরে সোজা চলে যাও। যে বড় রাস্তায় তুমি পড়বে সেটা ধরে তুমি এগিয়ে যেতে পারো। আর কয়েকদিনের খরচের জন্য আপাতত এই 50টা টাকা তুমি রাখো। তোমার সঙ্গে বর্তমানে আর আমাদের কোনো সম্পর্ক থাকলো না, তবে তুমি আমাদের বিশ্বাস করতে পারো বিদ্যুৎ। যে কোনো মুহূর্তে তুমি কোনো অভাব বা অনটন বুঝবে, আমাদের সাহায্য নিতে দ্বিধা করো না। বলে যেও না, যদি তুমি স্বেচ্ছায় না চাও তবে তোমার নারীত্বকে বিসর্জন দিতে আমরা বাধ্য করব না। আমরা তা করি না কোনো দিন। কিন্তু দিনের পর দিন অবস্থার বিপাকে এবং আর্থিক অসচ্ছলতায় যেসব মেয়ে এই পথে অগ্রসর হয় তাদের বাধাও আমরা দিই না। এইখানেই কথা শেষ করে 50 টাকা তিনি তুলে দেন বিদ্যুতের হাতে। বিদ্যুৎ টাকাটা হাতে তুলে নিয়ে পথে বেরিয়ে পড়ে। এরপর বিদ্যুৎ যথা নিয়মে স্কুলের চাকরি করে চলে। হাজার রোডের মোড়ে ফ্ল্যাট নিয়ে থাকে সে। কিন্তু অবস্থায় বিপাকে পড়ে যখন সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, তখন আবার সে একদিন ছুটে আসে কর্তার কাছে। মৃদু হাসি মুখে বিদ্যুৎকে অভ্যর্থনা করে তিনি বললেন, এসব বিদ্যুৎ, তারপর এতদিন পরে হঠাৎ কি মনে করে? আমার চাকরি চলে গেছে। তোমাকে তো এই বিষয়ে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি কি করতে চেয়েছিলে বলো? নারীত্বকে অবনমিত না করে যে কোনো কাজ করতে আমি রাজি। কিন্তু তোমাকে তো শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষের মনকে তোমার সৌন্দর্য দিয়ে বিভ্রান্ত করে তাদের অর্থ তোমাকে ছিনিয়ে আনতে হবে বিদ্যুৎ। পারবে? হ্যাঁ, পারবো। প্রতিটি কাজের জন্য প্রচুর টাকা তুমি পাবে, কিন্তু ভুলে যেও না, এতটুকু অসাবধান হলেই তোমাকে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। বেশ, আমি প্রস্তুত। তাহলে কাল এসে শিক্ষা গ্রহণ করো, আর এই 100 টাকা রেখে দাও অগ্রিম হিসাবে। তারপর থেকে বিদ্যুৎ আর নতুন কাজে হাত দেয়। দিনের পর দিন এইভাবেই একই নিয়মে সে কাজ করে চলে। অজস্র লোককে তিনি বিভিন্নভাবে প্রতারিত করে লক্ষাধিক টাকা সে উপার্জন করেছে। নানা ছদ্মনামে প্রায় 20-25টা 420 ধারার ওয়ারেন্ট ঝুলছে তার বিরুদ্ধে, কিন্তু পুলিশ আজ পর্যন্ত তাকে তাদের ঠিক ছোঁয়ানোর মধ্যে আনতেই পারেনি। কিন্তু এর মধ্যে একমাত্র ব্যতিক্রমের সৃষ্টি করেছিল তার জীবনে একটি লোক। সে লোকটি হচ্ছে কিরণ সেন। কিরণ সেন তাকে বলেছিল, বিদ্যুৎ, মানুষের অতীত ইতিহাসটা কিছু নয়। বংশমর্যাদাটা দিয়ে যারা মানুষের সবটুকু বিচার করে তারা ভুল করে, তারা ভুল করবে চিরদিন। আমি কিন্তু তাদের দলে নই, তাদের মতো করে আমাকে বিচার করো না। হ্যাঁ, একমাত্র কিরণ সেনই তাকে বলেছে এ কথা। কিরণ তাকে ভালোবাসে, সেও ভালোবাসে কিরণকে। তার মধ্যে এতটুকু খাদ নেই, এতটুকু ভেজাল, এতটুকু অভিনয়। কিরণকে সে একদিন বলেছিল, তুমি আমার পরিচয় জানো না, জানো না কোন বংশে আমার জন্ম, কি আমার শিক্ষা দীক্ষা। তাই তোমাকে অযথা কষ্ট দিতে আমি চাই না। কিরণ তার উত্তরে বলেছিল, আমি চাই না জানতে কে তুমি, কেন তুমি, কি তোমার পরিচয়। এসব প্রশ্ন নিয়ে তোমায় কোনোদিন এতটুকু বিরক্ত করব না বিদ্যুৎ। আমি চিনি তোমাকে। তোমার মন যে আমার সামনে স্পষ্ট, স্বচ্ছ আয়নার মতো ফুটে উঠেছে। তার বুকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার প্রতিচ্ছবি, যেখানে এতটুকু মেকি নেই, নেই এতটুকু দূরত্ব।
বিদ্যুৎ পরিপূর্ণ দৃষ্টি মেরে তাকায় কিরণ সেনের মুখের দিকে। কিরণ সেনও তাকায় বিদ্যুতের দিকে। তাদের এই ভালোবাসার কেউ সাক্ষী থাকলো কিনা তা ভাববার মতো মনের অবস্থা তখন তাদের নয়। রাত তখন 8টা। মিস্টার মল্লিক থানায় বসে তার কেসটা লিখিয়ে নিচ্ছিলেন। থানা অফিসার মিস্টার গুপ্ত ভ্রু কুঁচকে বলেন, কি বলেন মশাই, তা ঠিক নেই। আপনার চোখের সামনে থেকে হীরাটা উড়ে গেল। তাই তো অবাক হয়ে দেখলাম স্যার। আমার মাথা তখন। মেয়েটাকে চেনেন? বাধা দিয়ে মিস্টার গুপ্ত বলেন, হ্যাঁ মানে কোথায় দেখেছেন? দেখিনি, তবে প্রিন্স বলল সে নাকি কোন কুমার বাহাদুরের বোন, তার নাম চিত্রা। তবে চেনেন বলছেন যে? মানে সেদিনই প্রথম পরিচয়। ওহ, আপনাদের দ্বারা কোনো কাজে এটুকু সাহায্য হবে না। আচ্ছা, যেতে পারেন আপনি। আমি এই কেসে কোনো আলোক দর্শন করতে পারছি না। মিস্টার মল্লিক নিজ অদৃষ্টকে ধিক্কার দিতে দিতে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে মিস্টার গুপ্ত টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে একটা নম্বর চেয়ে নিয়ে বলেন, হ্যালো, কে মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ আপনি? হ্যাঁ, মিস্টার গুপ্ত কথা বলছি। শুনুন দীপক বাবু, আজ আপনাকে একটু বিরক্ত করছি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বেশ, বলুন না। নতুন ধরনের একটা কেস এসেছে থানায়। ও তাই নাকি? কি কেস? অদ্ভুতভাবে একটা ৮০,০০০ টাকা দামের হীরা উধাও হয়েছে স্যার। কেসটি হচ্ছে ৪২০। বেশ, আমি এক্ষুনি আসছি। আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব মিস্টার গুপ্ত। ও ধন্যবাদ। মিস্টার গুপ্ত রিসিভারটা নামিয়ে রাখেন। বাড়ি ফিরে বিদ্যুৎ গভীর ক্লান্তিতে বিছানায় দেহটা এড়িয়ে দেয়। বুড়ি ঝি মানদার মা বলে, কি দিদিমণি, কাপড় না ছেড়েই শুয়ে পড়লে যে? ভালো লাগছে না, এখন যা। কিন্তু না খেয়ে যেন ঘুমিয়ে পড়ো না, আবার তখন ডাকলে বিরক্ত হবে। বক বক করিস না বুড়ি, আমার মন এখন ভালো নেই। তাহলে এক কাপ চা করে আনি? হ্যাঁ তাই আন। আর শোন, রাতে আমি কিচ্ছু খাবো না। মানদার মা চলে যায়। বিদ্যুৎ নিজের মনেই নিজে তন্ময় হয়ে যায়। বর্তমান পরিবেশের জটিলতা যেন তাকে বিভ্রান্ত করে তুলেছে। তার সারা মনকে যেন নিয়ে গেছে কোন একটা অচেনা লোকের দিকে, যা সঠিক উত্তর সে নিজেও বোধ হয় দিতে পারবে না। মনে পড়ে কিরণের সঙ্গে প্রথম পরিচয় দিনটার কথা। সেদিন সে একটা হোটেলে খেতে ঢুকেছিল, চৌরঙ্গি পাড়ার একটা হোটেলে। কিন্তু বের হবার সময় ভ্যানিটি ব্যাগে টাকা নিয়ে বের হবার কথা তার আদৌ মনে ছিল না। খাওয়া দাওয়ার পর বয় বিল দিয়ে গেল। ব্যাগ খুলে তার চক্ষু স্থির হবার জোগাড়। সে কি করবে ভাবছে। বয়কে সব কথা খুলে বলতে গেল, কিন্তু তার আগেই বয় তার ওপর রেখে খাপ্পা বলল, মেম সাহেব, এমন অনেকেই টাকা বাকি রেখে পরে আর দিয়ে যায় না। বিদ্যুৎ তখন রাগ করে নিজের হাতের সোনার কঙ্কনটা খুলে দিতে চাইল। এমন সময় কেবিনের পর্দা সরিয়ে প্রবেশ করলো একটি যুবক। সেও এই হোটেলেই খেতে এসেছিল। এই যুবকই কিরণ সেন। মৃদু হেসে সে বলল, কঙ্কনের মর্যাদা আপনি আমি বুঝলেও গরিব বয় বেচারা বুঝবে না। বের হবার সময় টাকা নিতে ভুল হলে তার প্রায়শ্চিত্ত এভাবে হয় না। যাক, এই নিন টাকা, পরে শোধ করে দেবেন। নির্বিবাদে 10 টাকার একখানা নোট বিদ্যুতের হাতে তুলে দিয়ে কিরণ সেন বলে, আচ্ছা চলি, নমস্কার। কিন্তু আপনার ঠিকানাটা দিয়ে যান, না হলে টাকাটা আপনার কাছে পৌঁছে দেবো কেমন করে? হ্যাঁ, আমার কার্ডটা রেখে দিন। একটা আইভরি কার্ড বিদ্যুতের হাতে তুলে দিয়ে কিরণ সেন হোটেল থেকে বেরিয়ে যায়। তার পরদিন একটা চাকরের হাত দিয়ে বিদ্যুৎ টাকাটা কিরণের ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। কিরণ কিন্তু তারপর আর তার সঙ্গে দেখা করেনি, কিংবা তার ঠিকানাও জানতে চায়নি। এরপরে আবার দেখা হলো একদিন লাইট হাউসে। হল অন্ধকার হয়ে যাবার পর কিরণ হলে প্রবেশ করেছিল। বিদ্যুৎ সেদিন একাই সেখানে গিয়েছিল কি একটা বই দেখতে। ইন্টারভেলে আলো জ্বলে উঠলে কিরণকে তার চোখে পড়ল। হ্যালো, কিরণ বাবু যে? হ্যাঁ, তারপর কি ব্যাপার, আপনি হঠাৎ লাইট হাউসে? ভালো লাগছিল না, তাই চলে এলাম সিনেমায়। যাক, শো ভাঙলে চলে যাবেন না, কয়েকটা কথা আছে আপনার সঙ্গে। ও আচ্ছা। শো ভাঙার পর কিরণকে নিয়ে বিদ্যুৎ চলে যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে। কিরণ হঠাৎ বিদ্যুতের দিকে চেয়ে প্রশ্ন করে, আমাকে হঠাৎ এভাবে নিয়ে চলে এলেন যে? বিদ্যুৎ হেসে বলে, ছেলেরা মেয়েদের ইলোপ বা কিডন্যাপ করতে পারে, কিন্তু কোনো মেয়ে কোনো ছেলেকে জোর করে ধরে এনেছে এমন ঘটনার নজির ইতিহাসে নেই। আপনি হয়তো প্রথম এক্সেপশন। কিন্তু
এরপরে আপনাকে নিয়ে যাব কোথায়? পৃথিবীর কোন প্রান্তে আপনার মতো ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসারকে লুকিয়ে রাখা যাবে না? তবে যদি মঙ্গল গ্রহে যাই? না 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 না, সেখানে বড্ড অসুবিধে, জঙ্গল, মশা, ফ্লিটের ব্যবস্থা নেই, ঠান্ডা বড় বেশি। বিদ্যুৎ বলে, আর যদি আমার ঘরের কোণে আপনাকে লুকিয়ে রাখবার চেষ্টা করি? ও, সে তো আমার সৌভাগ্য, আপনার মতো রূপসী নারী। ছাই রূপ, জীবনে শুধু যার প্রতিটা মুহূর্ত অনর্থক হা হুতাশ করিয়ে কাটলো, তার রূপের দাম কতটুকু বলতে পারেন? এসব কথা এখন থাক। আপনাকে এখানে নিয়ে এলাম শুধু কয়েকটা কথা জিজ্ঞাসা করবার জন্যে। একটু থেমে চিন্তিত স্বরে বিদ্যুৎ প্রশ্ন করে, আচ্ছা কিরণবাবু, পাপ পুণ্য স্বর্গ নরক এসবে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, করি। এ পৃথিবীর 99% তো করে। পাপ কাকে বলে? পরের যে ক্ষতি করে তাকে তো পাপ বলে। বিনা কারণে কাউকে ধ্বংস করা অন্যায়। আচ্ছা, একজনের আংশিক ক্ষতি করে যদি অন্য একজন বেঁচে থাকে এবং আরও 5 জন নিরন্নকে বেঁচে থাকতে সাহায্য করে? তবু তো তা পাপ। হয়তো তাই, কিন্তু তবু আপনার কথার সঙ্গে আমি একমত হতে পারছি না কিরণবাবু। দুদিন থেকে কেমন যেন এসব অন্যায় ভাবনা আমাকে পেয়ে বসেছে। আচ্ছা বিদ্যুৎ, একটা কথা, যদিও আজ প্রথম তোমাকে তুমি বলে সম্বোধন করছি, সত্যি কি তুমি জীবনে পরের উপকার করতে চাও? হ্যাঁ, তবে নিজের ক্ষতি না করে। তবে যতটা পারো আরো শিক্ষার পথে এগিয়ে যাও। অশিক্ষার পথে ভালো হয় না, নিজেরও না পরেরও না। কিন্তু কে দেবে সে জ্ঞানের আলো? কে জ্বালবে আমার হৃদয়ে চিরপবিত্র চিরভাস্বর জ্ঞান শিখা? যদি আমি তোমাকে সাহায্য করি বিদ্যুৎ? পারবেন না। আমার সমস্ত পরিচয় আর অতীত ইতিহাস যদি শোনেন, তবে পারবেন না তা সহ্য করতে। এ কথা আমি বিশ্বাস করি না। অতীত দিয়ে মানুষের বিচার হয় না, মানুষের বিচার বর্তমান। কিন্তু ওসব তর্ক এখন থাক, চলো ওঠা যাক, রাত অনেক হলো। বেশ চলুন, কিন্তু আজকে ঝড়ের আকাশের তলায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধারের এই কয়েকটি মুহূর্ত বোধহয় চিরদিন আমার মনে আঁকা থাকবে অমলিন রেখায়। তোমার ঠিকানাটা কি? আজও তো আমাকে দিতে চাও না। কি প্রয়োজন? যদি বিধাতা আমাদের মিলন ইচ্ছা করেন, তবে মিলন নিশ্চয়ই আবার ঘটবে। বেশ, তোমার ইচ্ছাই জড়যুক্ত হোক বিদ্যুৎ। চলি আজকের মতো, রাত অনেক হলো। গুড নাইট। একখানা খালি ট্যাক্সিতে চেপে দ্রুত গতিতে বিদ্যুৎ কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। মানদার মাঠ ডাকে বিদ্যুতের চেতনা ফিরে আসে। এই যে দিদিমণি, ঘুমিয়ে পড়েছ যে, চা খাবে না? ঘুমাইনি বুড়ি, চাটা টেবিলের উপর রেখে যা। চায়ের কাপে চুমুক দিয়ে আগামী ঘটনাগুলোর কথা চিন্তা করতে থাকে বিদ্যুৎ। একটা অস্পষ্ট অনুভূতি তার সারা মনকে আচ্ছন্ন করে ফেলে। ঠক ঠক ঠক, ফ্ল্যাটের দরজার উপর কাজ যেন টোকা পড়ে। বিদ্যুৎ উঠে গিয়ে দরজা খুলে দেয়। ঠিক সামনে দাঁড়িয়ে হাসি মুখে ডক্টর সান্যাল। অভয় ম্যানশনের প্রায় সকলের সঙ্গেই বিদ্যুতের যথেষ্ট জানাশোনা। তার মধ্যে একতলার কোণের ফ্ল্যাটে থাকেন ডক্টর সান্যাল। ডক্টর সান্যাল এক অদ্ভুত মানুষ। বিদ্যুতের একটা অসুখ উপলক্ষে সে ডক্টর সান্যালকে কল দিয়েছিল। সেই সময় তার সঙ্গে ডক্টর সান্যালের প্রথম পরিচয়। চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ জ্ঞান লোকটির, কিন্তু কেমন যেন খাপ ছাড়া। জীবনে কোনোদিন টাকা নিয়ে চিকিৎসা করেননি তিনি, অথচ চিকিৎসাটা যেন তার একটা হবি। অগাধ অর্থের মালিক তিনি। বোধহয় নিজে কোনো একটা অজানা ওষুধের রিসার্চ নিয়েই কাটান। মাঝে মাঝে বিদ্যুতের সঙ্গে তার দেখা হয়। বিদ্যুতের স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ খবর নিয়ে থাকেন। কি খবর ডাক্তার সান্যাল? বিদ্যুৎ প্রশ্ন করে। শুনলাম আপনার শরীর নাকি খুব ভালো নেই, তাই। কে বললো এই কথা? মানুদার মা কার কাছে যেন গল্প করছিল, কানে এলো কথাটা, তাই একবার খোঁজ নিতে এলাম যে সত্যি কিনা। মোটেই সত্যি নয়, তবে বড্ড ক্লান্ত বোধ করছি। না না, এই বয়সে অতিরিক্ত পরিশ্রম করবেন না মিস বিদ্যুৎ। জীবনের অধিকাংশই তো পড়ে আছে আপনার সামনে। যাক, একটা কোডোপাইরিন খেয়ে ঘুমিয়ে পড়ুন, মনে হয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার। ডক্টর সান্যাল সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে যান। বিদ্যুৎ আপন মনে অপশ্রিয়মান আত্মভোলা লোকটির দিকে চেয়ে থাকে। 5 দিন পরের একটি সন্ধ্যায় ম্যাজেস্টিক হোটেলের পেছনে একটি গাড়ি এসে দাঁড়ালো। বিলাসপুরের কুমার বাহাদুর সুবিনয় চন্দের ওল্ডস মোবাইল গাড়িখানা নিঃশব্দে পার করে দুবার হর্ন দিল।
সামনে ড্রাইভার বসে, পেছনের সিটে কুমার বাহাদুর একা চুপ করে বসেছিলেন। এমন সময় একটি অপূর্ব সুন্দরী সুসজ্জিতা মেয়েকে দেখে গাড়ির দরজা খুলে দিলেন। আজ প্রায় বছর খানেকের ওপর সুবিনয় চন্দ এই সব পথ ধরে চলতে শুরু করেছেন। কয়েক ডজনেরও বেশি মেয়ের সঙ্গে তিনি আজ পর্যন্ত অন্তরঙ্গতা স্থাপন করতে সক্ষম হয়েছেন। হোটেল ম্যাজেস্টিকের ৮-১০টি মেয়ে নিয়মিত তার গোপন ক্ষুধা পরিতৃপ্তির জন্য সচেষ্ট থাকে, কিন্তু এখানে কোথাও যে এমন সুন্দরী একটি মেয়ে থাকতে পারে তা কল্পনাতীত। গাড়ি ছুটে চলে দ্রুত গতিতে। প্রিন্স আর একবার আর চোখে তার ক্ষণসঙ্গিনীর দিকে ফিরে তাকান, তারপর প্রশ্ন করেন, আপনার নাম? বিদ্যুৎ ঘাটটা নেড়ে বলে, আপনি নয়, বলুন তুমি। ও হ্যাঁ, ভুল হয়ে গেছে, তোমার নাম? বিদ্যুৎ গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, চিত্রা। ও সে তো আমার বোনের নাম, মানে তুমি যার রোল প্লে করছো, কিন্তু তোমার আসল নাম? নাম আমার একটাই। ও তা না হয় হলো। আচ্ছা, থাকো কোথায়? বিলাসপুরে আমাদের প্যালেসে থাকি আমি। সে তো সব সাজানো কথা। সুবিনয় চন্দ্র অধৈর্য হয়ে ওঠেন। তোমার তোমার সম্বন্ধে আসল কথা? কথা আমি আপাতত একটার বেশি বলতে অক্ষম। কিন্তু তুমি এত রুট কেন বলো তো? কর্তা যা কথা শিখিয়ে দিয়েছে তার বেশি একটা কথা বললেই কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তা যাবে কিনা জানি না, তবে দিন সাতেক আগেও হরপ্রসাদ নামে একজন লোক কর্তার কথা না মেনে চলার জন্যে প্রাণ দিয়ে তার প্রায়শ্চিত্ত করেছে। ভুলে যাননি বোধহয়? ওহ, তোমাকে নিয়ে পারা গেল না বাপু। যাক, বাগান বাড়ি এসে গেছে, এবার নেমে পড়ো, আর কথাবার্তা খুব সাবধানে বলো। আচ্ছা দাদা। বিদ্যুৎ স্পষ্ট কণ্ঠে এমনভাবে কথাটা বলে যেন সত্যিই সুবিনয় চন্দ্র তার দাদা। গাড়ি ইতিমধ্যে মোহনপুরের রানী সাহেবার প্যালেসে প্রবেশ করে। দলে দলে লোক ইতিমধ্যেই এসে জমতে শুরু করেছিল। রানী শকুন্তলা দামি শাড়ি, জড়োয়া গহনা আর বহুমূল্য হীরককণ্ঠী পরে সগর্বে চলমান রাজহংসীর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। রাজা বাহাদুর আমন্ত্রণ করেছেন অতিথিদের। কুমার সুবিনয় চন্দ্র ও চিত্রাকে দেখবার জন্যে অভিজাত লোকের ভিড় জমে গেল মঠরের চারপাশে। চিত্রার অপূর্ব সৌন্দর্য সত্যি সকলকে অভিভূত করে। অনেকে তার সঙ্গে সামান্য পরিচিত হবার জন্য আগ্রহ প্রকাশ করে। রানী শকুন্তলার সঙ্গেও চিত্রার আলাপ হয়। এসো না, খুব কতদিন পরে আমাদের মনে পড়ল। রানী শকুন্তলা চিত্রাকে জড়িয়ে ধরেন। চিত্রা যেন মুহূর্ত সকলের মন জয় করে নেয়। সেই যেন আজকের এই উৎসবে মুকুটমণি, সকলের আকর্ষণের কেন্দ্র। সুবিনয় চন্দ্র কিছুতেই চিত্রার কাছ থেকে কোনো দিকে যায় না। চিত্রা বড় বিরক্ত বোধ করতে থাকে। এমন সময় সে বলে, আমি রানী সাহেবার সঙ্গে একটু অন্তর্মহলটা দেখে আসছি দাদা। রানী শকুন্তলা, চিত্রা এবং আরও কয়েকটি কৌতূহলী মেয়েকে নিয়ে অন্তর্মহলের দিকে পা বাড়ান। বাধ্য হয়েই সুবিনয় চন্দ্রকে অন্য কয়েকজন বন্ধুর সঙ্গে এগিয়ে যেতে হয়, কিন্তু তার সারা মনের ওপর বিদ্যুতের সাহচর্য এমন একটা প্রভাব বিস্তার করেছে যে সে কিছুতেই তা ভুলতে পারে না। অন্তর্মহল থেকে ফিরে এসেই হঠাৎ বিদ্যুতের চোখাচোখি হয় কিরণ সেনের সঙ্গে। কিরণ সেন যেন আজকের ফ্যাশনে নিমন্ত্রিত হতে পারে তা বিদ্যুতের ধারণাতীত। বিদ্যুতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ঠোঁটের ওপর আঙুল চেপে কিরণকে চুপ করে থাকতে অনুরোধ করে। কিরণ এগিয়ে এসে ফিসফিস করে বলে, কয়টা কথা ছিল আপনার সঙ্গে। বেশ, আসুন আমার সঙ্গে। ভালো করে বিদ্যুৎ চারদিকে চেয়ে দেখে কেউ তার উপর নজর রাখছে কিনা। সেরকম কাউকে না দেখে সে বলল, চলুন বাগানের ওপাশে দিঘির ধারে গিয়ে বসি। হ্যাঁ বেশ, চলুন। কিছুটা দূরত্ব বজায় রেখে দুজনে বাগানের মধ্য দিয়ে এগিয়ে যায় দিঘির দিকে। একটু পরেই সুবিনয় চন্দ্র ফিরে এসে বিদ্যুতের খোঁজে চারিদিকে বেশ ভালো করে তাকান, কিন্তু কোথাও তাকে না দেখতে পেয়ে একটু যেন চিন্তিত হন। রানী শকুন্তলাকে প্রশ্ন করেন, আচ্ছা, চিত্রা কোথায় গেল? দেখিনি তো, একটু আগেও তো এখানে ছিল। বোধহয় কোথাও বেড়াচ্ছে। সুবিনয় চন্দ্রের মনটা কেমন যেন নিরানন্দ মনে হয়। দিঘির ধারে বসে কিরণ সেন প্রশ্ন করে, আমার সঙ্গে এরকম লুকোচুরি খেলবার মানে? সে কি কথা? আমি কি লুকোচুরি খেললাম? বিদ্যুৎ হাসতে হাসতে বলে ওঠে, আপনার নাম বিদ্যুৎ নয় চিত্রা, আপনি বিলাসপুরের রাজকুমারী, কিন্তু আমাকে তবে মিথ্যা পরিচয় দিয়েছেন কেন? জগতে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কে তার খোঁজ রাখে কিরণবাবু? আপনি তো বলেন আমার পরিচয়ের চেয়েও বড় হচ্ছি আমি নিজে। তা মানলাম, কিন্তু তবু দেখার মতো পরিচয় যখন একটা আছে। সেটা তো ক্ষণভঙ্গুর হতে পারে। আপনার কথাগুলো কেমন যেন হেয়ালি বলে মনে হচ্ছে চিত্রা দেবী।
আমার কথা আচার ব্যবহার সবই হেয়ালি বলেই মনে হতে পারে কিরণবাবু, কিন্তু দোহাই আপনি যেন সেসব অনুযায়ী আমাকে কখনো ভুল বুঝবেন না। অনেক সময় আমি যা চাই না সেরকম অনেক কিছুই আমাকে করতে হয়, কিন্তু সেটাই আমার সম্বন্ধে বড় কথা নয়। সব আমি মানলাম চিত্রা দেবী, কিন্তু এবার তো আর আপনি আমার কাছ থেকে দূরে থাকতে পারবেন না, কারণ আপনার ঠিকানা। আমি যখন আমার ঠিকানা আপনাকে দিইনি তখন মিথ্যা আমার ঠিকানার কি প্রয়োজন? বেশ, আমি তবে তা নিয়ে মাথা ঘামাবো না। কখনো আমি আপনার অপ্রিয় হতে চাইবো না চিত্রা দেবী, কখনো না। তাহলে এখন ওঠা যাক, এতক্ষণ ফাংশন বোধহয় শুরু হয়ে গেছে। বেশ, আপনি এখন, আমি আসছি। চিত্রা ওরফে বিদ্যুৎ দ্রুত পায়ে অদৃশ্য হয়। আপন মনে কিরণ সেন আলোকোজ্জ্বল প্যান্ডেলের দিকে এগিয়ে আসছিল পায়ে পায়ে। হঠাৎ কে যেন একজন তার সামনে এসে দাঁড়ালো। পরক্ষণেই আরও একজন। লোক দুটো যেন অকস্মাৎ সামনের গাছপালা ভেদ করে তার সামনে এসে দাঁড়িয়েছে। কাকে চান? প্রশান্ত আর তার সঙ্গীর দিকে চেয়ে কিরণ সেন প্রশ্ন করে। প্রশান্ত বলে, আপনাকেই। কোথায় ছিলেন আপনারা এতক্ষণ? ওই বাগানে। ওই বাগানে দুটো গাছের আড়ালে দাঁড়িয়ে আপনাদের দুজনের প্রণয় দৃশ্য উপভোগ করছিলাম। তাতে আপনাদের লাভ? এদিকে আর নজর দেবেন না স্যার, সাবধান করে না দিলে হয়তো মারাত্মক কোনো বিপদে পড়তে পারেন, তাই আগে বলে দিয়ে গেলাম। আপনাদের অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। বিশ্বাস হলো না বুঝি? হ্যাঁ, কিছু কিছু। শুনুন কিরণ বাবু, প্রয়োজন নেই আমার, আপনারা যেতে পারেন। আর যদি না যাই? পথ করে নিতে আমি জানি। বলে কিরণ আচমকা প্রশান্তকে শূন্যে তুলে ধরে ছুঁড়ে দেয় অন্য লোকটা দেহের ওপর। দুজনেই পড়ে যায় সবেগে। কিরণ হুইসেলে জোরে ফু দেয়। সঙ্গে সঙ্গে দুজন ছদ্মবেশী পুলিশের লোক ছুটে এসে শিলাম ঢুকে বলে, বলুন স্যার, লোক দুটোর হাতে হাত করা লাগাও, থানায় পাঠিয়ে দেবে। ও আচ্ছা স্যার। প্রশান্ত আর তার সঙ্গী কিরণের দৈহিক শক্তির পরিচয় পেয়ে অবাক হয়ে যায়। পুলিশের লোক দুজন তাদের দিকে এগিয়ে আসবার আগেই হঠাৎ দপ করে সারা বাড়ির আলোগুলো নিভে যায়। সঙ্গে সঙ্গে প্রশান্ত আর তার সঙ্গী ভিড়ের ভেতরে যে কোথায় অদৃশ্য হয় আর তার কোনো সন্ধান পাওয়া যায় না। এদিকে সারা বাড়ির আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্যান্ডেল জুড়ে হইচই পড়ে যায়। এতক্ষণ প্যান্ডেলে গান বাজনা চলছিল। রানী শকুন্তলার কাছে বসেছিল চিত্রা। সকলেই একসঙ্গে চিৎকার করে ওঠে। চিত্রাও সে চিৎকারে যোগ দেয়। হঠাৎ রানী সাহেবা বলে ওঠেন, আমার আমার হীরককুণ্ডি কোথায় গেল? গলা থেকে কোথায় যেন ছিটকে পড়লো। কথা শেষ হলো না, সারা বাড়ির আলো জ্বলে উঠল 5 মিনিটের মধ্যেই। মেন সুইচে বোধহয় সামান্য কিছু গোলযোগ হয়েছিল, বললেন রাজা সাহেব। কিন্তু তার কথায় কান না দিয়ে রানী শকুন্তলা বললেন, আমার আমার হীরককুণ্ডি গলা থেকে কোথায় গেল? কোথায় গেল? অতিথিরা সকলে একসঙ্গে বলে ওঠেন, আপনি ঠিক জানেন ওটা শেষ পর্যন্ত আপনার গলায় ছিল? চিত্রা প্রশ্ন করে। হ্যাঁ মা, তবে কোথায় যাবে এখন? আমি তো তাই ভাবছি, এইভাবে এর আগে কখনো কোনো জিনিস হারায়নি। সারা বাড়ির বুকে যেন মৃত্যুর তুহিনতা ঘনিয়ে আসে। সমস্ত অতিথিবর্গ নিশ্চুপ। ততক্ষণে কিরণ সেই প্যান্ডেলে এসেছিল। সে ছদ্মবেশী দীপক চ্যাটার্জির দিকে চেয়ে বলে, একটু দেখুন না স্যার। দীপক শুধু মৃদু হাসে, তারপর বলে, মাননীয় অতিথিদের সাজ করে রাজা সাহেব নিশ্চয়ই তাদের মর্যাদাহানি করতে রাজি হবেন না। না না, আমি কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেবো না স্যার। ইচ্ছে করে আপনারা সাজ করতে পারেন, কিন্তু তার আগে চারদিকটা বেশ ভালো করে খুঁজে দেখা উচিত। হ্যাঁ নিশ্চয়ই দেখা উচিত, রাজা সাহেব বলেন। কোথায় যাবে অত দামি জিনিসটা? হঠাৎ চিত্রা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আরে রানী সাহেবের টেবিলের তলায় চকচক করছে, ওটা কি? 2-3 জনে একসঙ্গে নিচু হয়ে দেখে, তারপর হাতে তুলে নেয় সেটা। রানী শকুন্তলার দামি হীরক কণ্ঠী বৈদ্যুতিক আলোয় ঝলমল করে উঠল। পাওয়া গেছে। উপস্থিত অতিথিবর্গের মুখে আবার কথা ফোটে। সকলেই আনন্দিত। প্রত্যেকেই যেন আগামী বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হয়। রানী শকুন্তলা চিত্রাকে ধন্যবাদ জানান, বলেন, মিথ্যা ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাই না মা, তুমি আজ আমাদের এবং অতিথিদের সম্মান বাঁচালে। চিত্রা কোনো কথা বলে না, শুধু একটা অপূর্ব হাসি রেখা তার ঠোঁটের ওপর দিয়ে খেলে যায়। দীপক চ্যাটার্জি তবু কিরণ সেনকে বলে, অতদূর থেকে মেয়েটার নজর কি করে গিয়ে পড়লো জিনিসটার ওপর? তবে কি আগে ও জানতো যে জিনিসটা ওখানে থাকবে? কিরণ সেন দীপকের মনোভাব বুঝতে পারে না। সে শুধু অবাক বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে থাকে। ফাংশন আর তেমন জমল না। অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে উঠে দাঁড়ান একে একে। বিদায় নিয়ে সকলেই গিয়ে আপন আপন গাড়িতে উঠে বসেন। বিদ্যুৎও উঠে বসলো কুমার সুবিনয় চন্দ্রের গাড়িতে। বলল, বাড়ি চলো দাদা, আর অনর্থক
রাত করে লাভ নেই। দুজনেই গাড়িতে উঠে বসে। গাড়ি হু হু করে ছুটে চলে, কিন্তু মিনিট পাঁচেকের বেশি গাড়ি এগোয় না। একটা অস্ফুট শব্দ করে গাড়িখানা পথের ওপর দাঁড়িয়ে যায়। কি হলো? কুমার সুবিনয় চন্দ্র ড্রাইভারের দিকে চেয়ে প্রশ্ন করেন। গাড়িখানার ইঞ্জিনে একটু গোলমাল ঘটেছে স্যার। কতক্ষণ লাগবে ঠিক হতে? আধ ঘন্টা কি 1 ঘন্টা। ও, তাহলে উপায়? বিদ্যুতের দিকে চেয়ে কুমার সুবিনয় চন্দ্র প্রশ্ন করেন। একটা ট্যাক্সি করে ফেরা যাক, চলো। আমাকে ম্যাজিস্ট্রিকে নামিয়ে দিয়ে যাও। কিন্তু এত রাতে সেখানে না গেলে কি চলে না? কথা শেষ হয় না, পেছনে একটা গাড়ি এসে থামার শব্দ শোনা গেল। কি ব্যাপার মিস্টার চন্দ্র? দীপক চ্যাটার্জি গাড়ি থেকে নেমে সুবিনয়ের দিকে চেয়ে প্রশ্ন করে। ইঞ্জিনটা হঠাৎ বিগড়ে গেছে মিস্টার চ্যাটার্জি। আমি চিত্রাকে বলছি ট্যাক্সি করে ফিরতে, কিন্তু ও তো রাজি হচ্ছে না। তাই বেশ, আমাদের গাড়িতেই আসুন না, একটা লিফট দিয়ে দিই। আমার আপত্তি নেই, কিন্তু চিত্রা। বিদ্যুৎ বলে, একটা ট্যাক্সি করলে ভালো হতো দাদা। কিন্তু ওরা যখন বলছেন তখন চলো না, যাওয়া যাক ওদের সঙ্গেই। এত রাতে ট্যাক্সি পাওয়া তো মুশকিল। বাধ্য হয়ে বিদ্যুৎ সুবিনয়ের সঙ্গে গাড়িতে উঠে বসে। পুলিশের গাড়িতে উঠে বিদ্যুৎ দেখে দীপক চ্যাটার্জির পাশে বসে কিরণ সেন। সে কোনো কথা বলে না, যেন জীবনে সে ওদের দেখেনি। মৃদু গর্জন করে গাড়ি ছুটে চলে। দীপক হঠাৎ চিত্রাকে বলে, সত্যি চিত্রা দেবী, আজ আপনি অসাধ্য সাধন করেছেন। তার মানে অতি প্রাঞ্জল। আপনি ওভাবে হীরককণ্ঠীটা খুঁজে না পেলে আজ সমস্ত অতিথিবর্গকে অপমানিত হতে হতো। আপনি তাদের সে অপমান থেকে রক্ষা করে যথেষ্ট প্রশংসা ভাজন হয়েছেন। চিত্রা কোনো উত্তর দেয় না। সুবিনয় চন্দ্র বলেন, ছেলেবেলা থেকে চিত্রার দৃষ্টি এমনই তীক্ষ্ণ মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ, তা তো বুঝতেই পারলাম। আমাদের কারো চোখে যা পড়লো না, এমনকি অনেক কাছে থেকেও যা কারো দৃষ্টি আকর্ষণ করলো না, তা উনি দেখলেন কেমন করে? আমি সত্যি আপনাকে অভিনন্দন জানাচ্ছি চিত্রা দেবী। এমন সময় গাড়ি এসে থামে কুমার বাহাদুরের বাড়ির সামনে। দীপক বলে, আপনাদের গন্তব্যস্থান এসে গেছে কুমার সাহেব। হ্যাঁ, এবার তাহলে চলি। অশেষ ধন্যবাদ আপনাদের। চলো চিত্রা। বিদ্যুৎ বাধ্য হয়ে ঘটনাচক্রে পড়ে কুমার বাহাদুরের সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি আবার কিরণ সেন আর দীপককে নিয়ে ছুটে চলে। আজকের রাতটা তাহলে এই অধমের বাড়িতেই থেকে যান দেবী। কুমার সুবিনয় চন্দ্র বলেন। না, কর্তার হুকুম, আমাকে ফিরতেই হবে। বিদ্যুতের কণ্ঠস্বর তীক্ষ্ণ। আরে আমি তাকে বুঝিয়ে বলবো। দায়িত্বটা আমার, আপনার নয়। কিন্তু এখানে আপনার চেয়েও আমার ইচ্ছা বড় দেবী। কাজী আমার ঘরে যখন একবার এসে পড়েছেন, তখন ধুলো পায়ে বিদায় দিতে পারবো না আমি। আপনার ইচ্ছার গভীরতা বুঝতে আমার কষ্ট হয়নি। তবে এবার সেটা পূর্ণ করুন। বলুন, আজ সারা রাত এখানে থাকবার জন্য কত টাকা চান? টাকা দিয়ে সব মেয়েকে কেনা চায় না কুমার সাহেব। তাহলে ভদ্রভাবে আপনি রাজি নন? অভদ্র ভাবটা একবার দেখিয়ে দিন না। ও, এখনো তাহলে সেই দর্প নিয়েই বিরাজ করছেন। বেশ, আমার ক্ষমতাটা দেখিয়ে দিচ্ছি। ভরত সিং। জি হুজুর। বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করে একজন বিশাল চেহারার হিন্দুস্তানি দারোয়ান। দুয়ারপট খড়া রহ। মরার মুখের মতো ফ্যাকাশে মুখ ভরত সিংয়ের। চোখ দুটো শুধু একবার জল জল করে ওঠে যেন। ও, এই ক্ষমতা দেখিয়ে আপনি আমাকে জব্দ করতে চান কুমার সাহেব? জানেন, এর চেয়ে আরো মারাত্মক ক্রিমিনালদের নিয়েই আমার কারবার। ও তাই নাকি? শুনে খুশি হলাম। এরকম মেয়েই তো আমি চাই। বলতে বলতে কুমার সাহেব এসে বিদ্যুতের হাতটা চেপে ধরেন। দলিতা সর্পের মতো বিদ্যুৎ যেন গর্জন করে ওঠে। একটা ধাক্কা মেরে সে দূরে ছিটকে ফেলে দেয় কুমার সাহেবকে। তারপর কোমর থেকে আচমকা একটা রিভলভার বের করে কুমার সাহেবের দিকে তুলে ধরে বলে, দরজা ছেড়ে দেবেন না হৃৎপিণ্ডের বুলেটের স্পর্শ সুখ উপভোগ করবেন? এই অবস্থায় আপনাকে মার্ডার করলেও আমার কোনো পানিশমেন্ট হবে না। বিদ্যুতের এই রূপ কুমার সাহেবের কাছে অকল্পনীয়। তিনি আচমকা ধপ করে চেয়ারে বসে পড়েন। তারপর বলেন, ভরত সিং, এম সাহেব को लिए एक ठो टैक्सी बुलाओ। গাড়ি চলতে শুরু করে। কিরণ সেনের দিকে চেয়ে দীপক বলে, তোমার সঙ্গে মিস বিদ্যুতের কতদিনের পরিচয় বলো তো? খুব বেশি দিনের নয়। কোনোদিন ওকে এতটুকু সন্দেহ করনি? না। ওর ব্যবহার কি কালো অস্বাভাবিক মনে হয়নি? হ্যাঁ, মাঝে মাঝে যেন কিছু একটা। উনি কি তোমাকে সত্যি ভালোবাসেন বলে মনে করো?
মানে যদি কিছু মনে না করো, একটু ফ্র্যাঙ্কলি তোমার সঙ্গে কথা বলতে চাই। না না, মনে করবার কি আছে? এতে আমার দৃঢ় ধারণা, শুধু ধারণা নয়, বাস্তব সত্য যে। হো হো করে হেসে উঠে দীপক বলে, আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, বুঝেছি। এবার শোনো, তুমি বিশ্বাস করো বিদ্যুৎ হীরক কণ্ঠিটা প্রথমে দেখতে পায়? হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি না কিরণ। আমার ধারণা এটা একটা প্রি অ্যারেঞ্জড ব্যাপার, সব কিছু আগে থেকে সাজানো ছিল। তার মধ্যে ওর কি স্বার্থ? স্বার্থ এই যে আসল হীরককণ্ঠীর বদলে নকল হীরককণ্ঠী পেয়ে রানী শকুন্তলা সন্তুষ্ট হলেন। উনি কল্পনাও করতে পারেননি যে এই ফাঁকে এত বড় একটা মারাত্মক ব্যাপার ঘটে গেছে। তবে কি মিস বিদ্যুৎ কারো এজেন্ট? ঠিক তাই। এই কে সে লোক? আমিও তাই জানতে চাই, কে সে লোক। হু ইজ দি লিডার অব দিস 420 গ্যাং? সেদিন গভীর পর্যন্ত হোটেল ম্যাজেস্টিকে দোতলার ছোট্ট ঘরের মধ্যে আলো জ্বলছিল। রাত তখন 2টো। বিদ্যুৎ ঘরের বাইরে এসে বেল টিপল। আলো জ্বলে উঠল দুবার। দরজা খুলে গেল। ঘরের মধ্যে বিদ্যুৎ প্রবেশ করে, ব্লাউজের ভেতর থেকে একটা হীরক কণ্ঠী বের করে ছুঁড়ে দেয় কর্তার দিকে। এত রাত হলো যে বিদ্যুৎ? সে কথা আমাকে জিজ্ঞাসা না করে আপনার সেই বিহারের কুমার সাহেবকে জিজ্ঞাসা করা উচিত। তার মানে? মানে অতি সহজ, হি ইজ স্কাউন্ডেল। সে আমাকে ভয় দেখিয়ে আটক রাখতে চেয়েছিল। কে? সুবিনয় চন্দ্র? হ্যাঁ। স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে কর্তা বলে, অযথা হলে সে আমাকে চিনতে পারেনি। শয়তান! আমি তাকে এমন শিক্ষা দেব যে শয়তানকে এর জন্য অনুতাপ করতে হবে। যাক, হীরক কণ্ঠী পেয়েছেন তো। আমি এখন চলি। টাকা নেবে না? দিন যা যাচ্ছে আমি অত্যন্ত ক্লান্ত। বেশ, বসো, এক কাপ কফি খাও। আর এই 9-10 হাজার টাকা আছে এই বান্ডিলে। তোমার কাজের জন্য আমি খুব খুশি হয়েছি বিদ্যুৎ। আই এম প্লিজড। শুনে খুশি হলাম। কিন্তু একটা কথা, হ্যাঁ বলুন। প্রশান্তের কাছে রিপোর্ট পেলাম আবার সেই শয়তান সিআইডিটার সঙ্গে তুমি মেলামেশা করছো। আমার পার্সোনাল জীবন নিয়ে আপনার মাথা ঘামাবার প্রয়োজন কি স্যার? আপনি কাজ পেলেই হলো। যাক, তোমার সঙ্গে এ নিয়ে অযথা তর্ক করতে চাই না বিদ্যুৎ। তোমার ভালোর জন্যই বলেছিলাম এই কথা। আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। বিদ্যুৎ কোচিয়ে দেহটা এলিয়ে দেয়। হঠাৎ ঝনঝন করে টেলিফোনটা বেজে ওঠে সশব্দে। কর্তা রিসিভারটা তুলে নিয়ে প্রশ্ন করে, হ্যালো? টেলিফোনের মধ্যে দিয়ে কণ্ঠস্বর ভেসে আসে, আমি তেওয়ারি কথা বলছি স্যার। কি খবর তেওয়ারি? বিশেষ গোপনীয় খবর, আপনার ঘরে কি কেউ আছে? হ্যাঁ, বিদ্যুৎ আছে, তবে তার সামনে কথা বলতে আপত্তি নেই আমার। বেশ, শুনুন স্যার, কুমার সাহেব ফোন করেছেন। এইমাত্র তার ফোন পেলাম। তিনি বিদ্যুৎ দেবীকে চান। যে কোনো টাকা দিতে তিনি রাজি। তিনি যে ফোন করবেন তা আমি জানতাম তেওয়ারি। তাকে কি জানাবো? বলবে কোনো টাকার বিনিময়ে বিদ্যুৎকে আমাদের হাতছাড়া করা সম্ভব নয়। বিদ্যুৎ একদিনে যা উপার্জন করে তা কুমার সাহেবের এক একটা স্টেটের চেয়ে অনেক মূল্যবান। হ্যাঁ, আরও বলবে তিনি যদি আমাকে সঠিক চিনে থাকেন তবে ভবিষ্যতে বিদ্যুতের দিকে যেন আর অনাবশ্যক নজর না দেন, বুঝেছ? ও হ্যাঁ স্যার। আমার কথা জানাবে তাকে, আর বলবে ভবিষ্যতে তিনি যেন এখানে যথেষ্ট সাবধানে চলাফেরা করেন। ম্যাজেস্টিক হোটেল তার খাস তালুকের জমিদারি নয়। আচ্ছা, রেখে দিলাম তেওয়ারি। তাহলে আমি আজকের মতো উঠি স্যার। কর্তার দিকে একবার আর চোখে তাকিয়ে নিয়ে বিদ্যুৎ বলে ওঠে, আচ্ছা, এসো। পরবর্তী প্রোগ্রাম যথাসময়ে তোমাকে জানানো হবে। কথা শেষ হয় না, কোণের সরু দ্বারপথ হঠাৎ খুলে যায়। দুটি ছায়ামূর্তি প্রবেশ করে ঘরের মধ্যে। দুজনের হাতেই দুটি উদ্যত রিভলভার। কে তোমরা? কর্তা গর্জন করে ওঠে, আমি হচ্ছে ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, আর ইনি হচ্ছেন সিআইডি অফিসার কিরণ সেন। মিথ্যা পালাবার চেষ্টা করো না, আমাদের পুলিশ বাহিনী বাইরে তৈরি হয়ে অপেক্ষা করছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ? অজস্র। প্রথম অভিযোগ 420 ধারার আসামি তোমরা। কর্তা, তোমার বিরুদ্ধে একটা নরহত্যা চার্জও আছে। আর মেয়েদের অনাথ আশ্রমে মানুষ করে তাদের উপার্জিত অর্থে তুমি ছদ্মবেশী ডাক্তার সান্যাল। শাট আপ রাস্কেল! তোমার যত সব মিথ্যা কথা। দীপক একটু অন্যমনস্ক হয়েছিল। কিরণ সেনও ততটা প্রস্তুত ছিল না। দপ করে ঘরের আলো নিভে যায়। দীপক ছুটে যায় সুইচের কাছে। অনেক কষ্টে সে আলো জ্বালাবার চেষ্টা করে। আধ ঘন্টা পরে আবার আলো জ্বলে ওঠে। আলোর বন্যায় সারা ঘর আবার উদ্ভাসিত হয়ে ওঠে।
কিন্তু আশ্চর্য, ঘরের মধ্যে কর্তা ওরফে ডক্টর সান্যাল এবং বিদ্যুৎ কারো চিহ্ন মাত্র নেই। কিরণ সেন বিস্মিতভাবে বলে, আপনি কি করে জানলেন যে কর্তাই আসলে ছদ্মবেশী ডক্টর সান্যাল? 2 মাস আগে থেকে আমি ওকে ফলো করছিলাম, কিন্তু তোমার বিদ্যুৎ রানীও যে এভাবে গা ঢাকা দেবে তা বুঝতে পারিনি। ঘরে প্রবেশ করেন পুলিশ ইন্সপেক্টর মিস্টার গুপ্ত এবং আরও অনেক পুলিশ অফিসার। দীপক হতাশভাবে বলে, আসামিরা দয়া করে ভেগেছেন স্যার, দেখা যাক আবার ভবিষ্যতে কোন পথে ধরে তারা এগিয়ে যান। তবে আপাতত আর কিছু করতে ওরা ভরসা পাবেন না, কারণ ওরা জানেন যে আমরা এই হোটেল ঘেরাও করেছি। মিস্টার গুপ্তের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। এই উপন্যাসের পরবর্তী ঘটনা পাওয়া যাবে এই সিরিজেরই আরও একটি উপন্যাস, চীনের পুতুলে। চীনের পুতুল অডিও উপন্যাসটি পাবেন আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া হলো। বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।